কানা নাকি? চোখে দেখে চলতে পারিস না? চোখ কি মাথার পেছনে থাকে? সকাল সকাল এসব বদমাইশের কোথা থেকে আসে কে জানে। ও হ্যালো মিস, আপনার চোখ কোথায় থেকে শুনি? আপনার কি চোখে ব্যান্ডেজ লাগানো ছিল? নিজে দেখতে পান না, চোখে সানগ্লাস লাগিয়ে এখন ঢং করেন? হনুমানের নাতনি একদম। এই, কি বললি তুই? আমি আনুমানের নাতনি? তোকে যে কি করবো আমি! তানিয়া এগিয়ে আসতে যাবে তাসনিনের দিকে, তখনই তানিয়ার পাশ থেকে স্যুট পরা একটা লোক তানিমার হাত ধরে টেনে অফিসের ভিতরে নিয়ে যায়। তাসনিনের মেজাজ আরও খারাপ হয়। এমনিতেই অফিসে আসতে আজকে দেরি, তার উপর অফিসে এসে এমন কাহিনী। এই মেয়েটা কে রে? আপুর কথা মতো একটা বড় অফিসে তাসনিনের চাকরি হলেও আজকে প্রথম জয়নিং। সকালে হয়েছে আরেক কাহিনী। তাসিন বেশ আরামেই ঘুমোচ্ছিল, কিন্তু ওর মা লিনা তাকে ডাকেইনি। আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি রেডি হয়ে খাবার টেবিলে এসে বসে। রান্নাঘর থেকে লিনা বেগম যখন খাবারের থালা সাজাচ্ছিল, তাসিন তখন ডাইনিং টেবিলে বসে উসখুস করে। উফ আম্মু, আর কতক্ষণ লাগবে বলো তো? এমনিতে লেট হয়ে গেছে। আজকে অফিসে নতুন ম্যাম আসবে শুনেছি। সে নাকি ভীষণ রাগে, দেরি করে গেলে চাকরি থেকেই না বের করে দেয়। তাই এখন এত তাড়া কেন শুনি? নবাবজাদা, সকাল থেকে যে আমি ডেকে চলছি তার কোনো খবর আছে? এত ঘুম যে কোথা থেকে আসে এই ছেলের? রাত জেগে ফোন টেপা বন্ধ করলে তো সকালে সময় মতো উঠতে পারিস। হয়েছে আম্মু, অনেক জ্ঞান দিয়েছো। এবার অন্তত খেতে দাও, না হয় কিন্তু আমি না খেয়েই চলে যাব। পেটে ওদিকে ছোট দৌড়াচ্ছে, আর তুমি দিচ্ছ লেকচার। এই তো, নে খেয়ে যা। বেশি কথা না বলে মুখটা চালা দেখি। তড়িঘড়ি করে নাস্তা শেষ করে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে তাসিন বেরিয়ে পড়ল। অফিস বাসা থেকে খুব একটা দূরে না হয় রিকশায় তার প্রধান ভরসা। গেটের সামনে আসতেই একটা রিকশা পেয়ে গেল সে। এই মামা, যাবেন? কই যাইবেন মামা? টিআর অফিসের গেটে। চলেন উঠেন। রিকশায় বসে তাসিন নিজের কথাই ভাবছিল। তার বাবা আলতাফ আহমেদ সরকারি চাকরি করে। তার একটা বড় আপু আছে। 6 মাস হয়েছে আপুর বিয়ে হয়েছে। বিয়ের সময় তাসিন বাড়িতে ছিল না। সে অসুস্থ থাকায় 3 মাস হাসপাতালে পড়েছিল। আর তারই মধ্যে ওর বড় আপুর বিয়ে হয়ে যায়। তাসিন সেই দুঃখে রাগে এখনও আপুর বাড়িতে বেড়াতে যায়নি। আর আপুর বাড়ি থেকে কেউ বেড়াতে এলে তাসিন বাড়ি থেকে চলে যেত। তাসিন ছোট থেকেই একটু জেদি আর ঠোঁটকাটা। চুপ করে থাকা তার ডিকশনারিতে নেই। অফিসের গেটে পৌঁছতেই ঘড়ির দিকে তাকিয়ে তাসিনের চোখ চড়ক গাছ। অফিসের টাইম পার হয়ে গেছে 2 মিনিট আগে। রিকশাওয়ালাকে তড়িঘড়ি ভাড়া মিটিয়ে সে অফিসের করিডোর দিয়ে দৌড়তে শুরু করে। ঠিক তখনই মোড় ঘোরার সময় সজোরে ধাক্কা খেল কারোর সাথে। হাতের ফাইলগুলো ছিটকে পড়ল মেঝেতে। তাসিন রেগে তাকিয়ে দেখে চশমা পরা একটা মেয়ে, সেও পড়ে গেছে। তবে তাসিনের রাগ কি আর এত সহজে যাবে? উফ, চোখ কি ভ্যানিটি ব্যাগে থাকে নাকি? হ্যাঁ, কোন ললনা রে এটা? দেখে চলতে পারেন না? তাসিন রাগে ফুঁসতে ফুঁসতে সামনের দিকে তাকিয়ে দেখল একটা মেয়ে অত্যন্ত মার্জিত পোশাকে দাঁড়িয়ে আছে। তার তীক্ষ্ণ দৃষ্টি তাসিনের দিকে নিবদ্ধ। মেয়েটির নাম তানিয়া আহমেদ। সেই ইউনিভার্সিটির নতুন ইংলিশ ম্যাম। কিন্তু তাসিন তো আর তাকে চেনে না। তানিয়ার কঠিন চাহনি দেখে তাসিনের রাগ আরও চড়ে যায়। এই যে অসভ্য মেয়ে, এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? চোখের সমস্যা নাকি? ধাক্কা দিলেন আবার উল্টো ভাব দেখাচ্ছেন। মেয়ে বলে কি আপনি পার পাবেন নাকি? হ্যাঁ। তানিয়ার ফর্সা মুখটা মুহূর্তে রাগে রক্তবর্ণ ধারণ করে। সে দাঁতে দাঁত চেপে বলে, এই ছেলে, মুখ সামলে কথা বল। কে তুই? এভাবে স্টুপিডের মতো চিৎকার করছো কেন? থাপড়িয়ে সব দাঁত ফেলে দেবো, ফাজিল ছেলে। চোখ কি মাথার পেছনে তোর? কি তুই তুকারি করা? আমি স্টুপিডের মতো কথা বলছি? একে তো ধাক্কা দিলেন, ফাইলগুলো ফেললেন, আবার বলছেন আমি স্টুপিড। নিজের চেহারা আয়নায় দেখেছেন কখনো? মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়েছেন। সমস্যা কি তোর? তুই তো কারি করিস কেন? জানিস কার সাথে কথা বলিস? আদব কয়দা কি বাসায় শেখায়নি? ম্যানারলেস ছেলে একটা। নিজে কি করলেন? আদর করলেন? থাক, আপনারা নিধি কথা শোনাতে হবে না। অন্যায় করে আবার বড় বড় কথা বলছেন। শাট আপ। আমি জানি আপনারা কোন জাতের লোক। রাস্তাঘাটে ধাক্কা দিয়ে বেরোনোই বোধ হয় আপনাদের শখ। আজকালকার মেয়েরা সুন্দর স্মার্ট ছেলে দেখলেই গায়ের উপর পড়তে চায়।
জাস্ট শাট আপ। নিজেকে কি ভাবো তুমি? তুমি কি জানো আমি কে? তুই কোন এলিয়েন রে যে তোকে আমার চেনা লাগবে? তুই যেই হস আর যাই হস তাতে আমার বইই গেল। এই অফিসে হয়তো কত এমন পেতনি ঘুরে বেড়ায়। সরেন সামনে থেকে, আমার দেরি হচ্ছে। তানিয়া এবার স্তম্ভিত হয়ে গেল। ছেলেটার দিকে তাকিয়ে অবাক হয়। বয়সে ছেলেটা তার থেকে 2 বছরের ছোট হতে পারে, কিন্তু ছেলেটাকে অফিসে কি করছে? তানিয়া ছেলেটার গালে চড় মারার জন্য হাত তুলতে যাবে, তখনই তার অ্যাসিস্ট্যান্ট হাত টেনে নিয়ে যেতে থাকে আর তাসিন পাশ কাটিয়ে চলে গেল। তাসিন দ্রুত তার ডেস্কে এসে বসে। পাশেই তার কলিগ ও বন্ধু রাহুল বসে। কি ব্যাপার তাসিন, তুমি এমন করে আছো কেন? মানে মুখটা বেঁকে আছে কেন? আর বললো না তো রাহুল ভাই, আজকে দেরি হয়ে গিয়েছিল। ভাবলাম দ্রুত আসতে পারবো। অফিসে ঢুকেই একটা মেয়ের সাথে লেগেছে ধাক্কা। মনে হয় মেয়েটা নতুন জয়েন করেছে অফিসে। যাই হোক, নতুন ম্যাম কি এসে গেছে? 3-4 মাস অফিস জীবনে স্যার ম্যামদের কাহিনী দেখতে দেখতেই জীবন অতিষ্ঠ হয়ে গেল। কি আর করার, বড় লোকদের বড় বড় ব্যাপার ভাই। কোম্পানির মালিক রাহিদ আহমেদ বিরাট বড় লোক, তবে তার ছেলে একটু বিগড়েছে। প্রেম করে একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছিল, তাই ছেলের জায়গাতে তারই মেয়ে বিজনেস সামলাচ্ছে। যদিও এখন সব মেনে নিয়েছে। তাসিন আর কিছু বলে না। এমন সময় অফিসের পিয়ন আসে তাদের কাছে। সবার উদ্দেশ্যে বলে, নতুন ম্যাম চলে এসেছে। আপনাদের নিয়ে তিনি একটা মিটিংও করবে। আপনি এক্ষুনি সবাই বড় রুমে যান। আর দয়া করে ফোন অফ রাখবেন। উনি কিন্তু খুব রাগী, কাজের সময় ফোন অ্যালাউ করেন না। পিয়ন কথাগুলো বলেই চলে যায়। অবাক হয় তাসিন, কখন ওদের ম্যাম চলে আসছে জানেই না। সবাই মিটিং রুমে এসে বসে থাকে, কিন্তু তাসিনের রাগ কিছুতেই কমছে না। অফিসের করিডোরে ঘটে যাওয়া সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কনফারেন্স রুমে এসে বসেছে তাসিন। তাসিন তখনও রাগে ফুঁসছে আর মনে মনে ওই অসভ্য মেয়েটির 14 গোষ্ঠী উদ্ধার করছে। ঠিক সেই মুহূর্তেই রুমে প্রবেশ করলো অফিসের জেনারেল ম্যানেজার মিস্টার জামান। আর তার ঠিক পিছনেই হেঁটে আসছে সেই মেয়েটি, যাকে কিছুক্ষণ আগেই তাসিন পেতনি আর হনুমানের নাতনি বলে গালি দিয়ে এসেছে। তাসিন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। বসকে দেখে অফিসের সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলো। মিস্টার জামান সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, গুড মর্নিং টিম, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছে তানিয়া আহমেদ, আমাদের অফিসের নতুন হেড অফ অপারেশন হিসেবে আজ জয়েন করেছে। যদিও তার নিজের অফিস এটি, তিনি আমাদের সকলের বস। এখন থেকে উনি আপনাদের এই অফিসের ম্যাম হিসেবে সব গাইড করবে। আর তানিয়া ম্যাম, আপনি আপনার কাজ শুরু করুন। জামান চলে যায় সেখান থেকে। তানিয়া সবার উদ্দেশ্যে তাকালো একবার। তাসিন মাথাটা নিচু করে বসে আছে। তানিয়া তাসিনের দিকে সরাসরি স্থির দৃষ্টিতে তাকালো। ভয়ে আর অপমানে তাসিনের মনে হচ্ছিল যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এমন সময় তানিয়া বলে, আমার পরিচয় তো আপনারা সবাই জানেন। এবার আমি আপনাদের সবার নাম এবং ডেজিগনেশন জানতে চাই। একজন একজন করে দাঁড়ান এবং নিজের পরিচয় দিন। একে একে সবাই নাম বলছিল। যখন তাসিনের পালা এলো, সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তানিয়া ম্যাম নিজের হাতের ফাইলটা টেবিলের উপর সজোরে আছাড় দিয়ে তাসিনের একদম সামনে এসে দাঁড়ায়। তাসিনের গলা শুকিয়ে গেছে। তানিয়া ধমক দিয়ে বলে, কি ব্যাপার? সবার পরিচয় শেষ হলো, আপনার কি মুখে তালা লেগেছে? নিজের নাম বলতেও কি এখন আকাশ থেকে এলিয়েন নামিয়ে আনতে হবে, নাকি অফিসে এসেও আপনি স্বপ্নের দেশেই বিপদ থাকেন? ধমক শুনে তাসিন রীতিমতো কাঁপতে শুরু করে। সে তোতলাতে তোতলাতে কোনো মতে বলে, জি ম্যাম, আমি তাসিন আহমেদ, জুনিয়র এক্সিকিউটিভ। বসুন। অফিসে কাজ কম আর মুখ বেশি জানানোর অভ্যেসটা আজই বর্জন করুন। অন্তত বেয়াদবিটা যেন এই অফিসে আর না দেখি। মনে রাখবেন, রাস্তা আর অফিস এক নয়। তাসিন ধপ করে চেয়ারে বসে পড়ল। তানিয়া ম্যাম প্রজেক্টের স্লাইড ঝুলিয়ে দেওয়া শুরু করলো, কিন্তু তাসিনের মন তখনও অপমানে জ্বলছে। তার পাশে বসা রাহুল নিচু স্বরে কানের কাছে ফিসফিস করে বলতে শুরু করে, দেখো না তাসিন, নতুন ম্যামটা কত হট, কি সুন্দর পার্সোনালিটি। অফিসের সব ছেলেরা তো ওনার দিকেই হা করে তাকিয়ে আছে। ইস, আমি তো ওনার অ্যাটিটিউড দেখে ফিদা হয়ে গেলাম রে। রাহুলের কথা শুনে তাসিনের মেজাজ আরও বিগড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে জবাব দিল,
সুন্দরী না ছাই, একটা আস্ত তেঁতুল গাছের পেতনি আর অহংকারী। দেখেছিস না মুখটা কেমন পেতনির মতো করে রেখেছে? করিডোরে যা ব্যবহার করেছে না, আমার তো ইচ্ছে করছিল কষিয়ে একটা চটেই। অফিসটা তো ওনার বাবার কেনা সম্পত্তি, তাই এত ভাব। তানিয়া ম্যাম অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল তাসিন আর রাহুল আড়ালে কথা বলছে। হঠাৎ তিনি লেকচার থামিয়ে তাসিনের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে, এই যে ভিজে বিড়াল, দাঁড়ান আপনি। তাসিন থতমত খেয়ে গেল। সে মিনমিন করে বলল, ম্যাম আমি কিছু করিনি তো। আই সেড স্ট্যান্ড আপ। কানে কি তালা লাগিয়েছেন আপনি? তাসিন অগত্যা দাঁড়িয়ে পড়ে। তানিয়া ম্যাম হেঁটে ওর টেবিলের সামনে এসে থামল। সারা অফিসের সব সহকর্মী তখন তাসিনের দিকে তাকিয়ে। কি কথা বলছিলেন এতক্ষণ? আমি এখানে প্রজেক্ট ডিটেইলস দিচ্ছি আর আপনারা নিজেদের মধ্যে বকবক করছেন। অফিসে কি কাজ করতে আসেন নাকি দলাদলি করতে আসেন? বেয়াদব ছেলে একটা। না মানে ম্যাম, আমি জাস্ট একটা ফাইল খুঁজছিলাম। মিথ্যে কথা একদম বলবেন না। আমি অনেকক্ষণ ধরেই আপনাদের ফিসফিসানি লক্ষ্য করছি। নেক্সট টাইম যদি আমার টিমে কোনো রকমের ইনডিসিপ্লিন দেখি তবে 1 সেকেন্ডে টার্মিনেশন লেটার ধরিয়ে দেব। প্রফেশনালিজম বলতে কিছু নেই না আপনাদের? অপমানে তাসিনের মুখটা কালো হয়ে গেল। সে বুঝতে পারল সকালে সেই তর্কের বদলা ম্যাম এখন সুদে আসলে উসুল করছে। তাসিন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। ঠিক সেই মুহূর্তে লাঞ্চ ব্রেকের বেল বেজে উঠল। তানিয়া ম্যাম একবার তাচ্ছিল্যের হাসি দিয়ে তাসিনের দিকে তাকিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেলেন। তানিয়া ওর কেবিনে বসে আছে। সামনে দাঁড়িয়ে আছে জামান সাহেব। তানিয়া বলে, ওই ছেলেটা চাকরি কিভাবে হয়েছে? আপনি ইন্টারভিউ নিয়েছিলেন নাকি? না না ম্যাম, তন্ময় স্যার মানে আপনার ভাই এসেছিল, ওনার সিভি জমা দেয়, আমরা অ্যাপ্রুভ করেছি। পড়াশোনার কোয়ালিটি ভালোই ছিল ওনার কথাতেই, আর আমরা ইন্টারভিউ নিইনি, ডিরেক্ট জয়েন লেটার ধরিয়ে দিয়েছি। কি? তন্ময় ভাই আসছিল? বেটা বজ্জাত এই আকাম কেন করেছে? কি হয় ওর? তার মানে তন্ময়ের বউয়ের ভাই আমার বেআইন হয়? ভাবির ছোট ভাই এটা। খোঁজ নিন তো। তবে হ্যাঁ, গোপনে খোঁজ নেবেন। বেটাকে মজা দেখাচ্ছি। জামান রুম থেকে বের হয়ে যায়। তানিয়া কাজের ভিতর দিয়ে তাসিনকে দেখতে থাকে। মনে মনে বলে, এবার কই যাবা জানতো, তোমার কপালে শনি আছে। ওদিকে তাসিনের মন মেজাজ খুবই খারাপ হয়ে গেছে। তার বড় আপু আর কোনো অফিস পেল না, এই অফিসেই চাকরির জন্য পাঠিয়েছিল। সে রাগ অভিমান ভেঙে তার বড় আপুকে কল দেয়। তার বড় বোন সিনথি দ্রুত রিসিভ করে। ভাই, তুই ফোন করেছিস আমাকে? আমার পিচি ভাইটার কি রাগ কমেছে আমার উপর? থাকো আপু, তোমার কথাতে আমি কোন অফিসে আসলাম? হ্যাঁ, এখানে বড় পদের মানুষগুলো খুবই শয়তান মার্কা। কেন রে, কি হয়েছে? তার আগে বল, তুই কি তোর বোনের বাড়িতে কখনো আসবি না? না, যাব না। আমাকে রেখে বিয়ে করেছিলা, আমি কেন যাব? ভাই, তন্ময়কে তার বাবা জোর করেছিল বিয়ের জন্য, তাই তোর দুলা ভাইয়ের সাথে চলে আসতে হয়। এখন সব ঠিকঠাক। তবে শোন, আমি আর আমার ননদ বাড়িতে বেড়াতে যাব। বাড়িতে এবার থাকবি কিন্তু। সেও কখনো আমাদের বাড়িতে যায়নি, তোকে কতদিন দেখিনি। রাখো তো ফোন, তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। তাসিন ফোনটা কেটে দেয়। এমন সময় পিয়ন এসে ডাক দেয়। তাসিন সাহেব, বড় ম্যাম আপনাকে ডেকেছে তার কেবিনে। তাসিনের গলাটা আবারও শুকাতে শুরু করে। সে আর দেরি করে না, দ্রুত উঠে সে তানিয়ার রুমে যায়। কেবিনে ঢুকতেই তানিয়ার রেগে বলে, কি ব্যাপার অভদ্র ছেলে, অনুমতি না নিয়েই ঢুকে পড়েছেন? ভারী বেয়াদব তো আপনি। সরি ম্যাম, আসলে একটু নার্ভাস হচ্ছিলাম আর কি। গুড। যান, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসেন। কি? আমি? পিয়ন আছে না? চুপ, যা বলছি তাই করবেন, জান এখনই। তাসিন রেগে যায়, কিন্তু কিছুই ওর বলার নেই। সে চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বের হয়ে যায়। 10 মিনিট পর চা বানিয়ে নিয়ে আসে। তানিয়ার সামনে রাখতেই তানিয়া বলে, এখন চা খাবো না, কফি বানিয়ে নিয়ে আসেন। কিন্তু ম্যাম, আপনি তো চা চেয়েছিলেন। আমার এখন চা খেতে ইচ্ছে করছে না, যান কফি বানিয়ে আনেন। তাসিন জোরে জোরে কয়েকবার শ্বাস নিল, তারপর গটগট করে রুম থেকে বের হয়ে যায়। তানিয়া হাসতে থাকে। অফিসে আজ প্রথমবার এসে বেশ মজা পাচ্ছে, কারণ ভাবির ছোট ভাই তারই অফিসে কাজ করে, তাকে দিয়ে তো মজা করতেই হবে। পরের দিন সকালে তাসিনের ঘুম ভাঙল অনেক ভোরে।
কতদিনের সেই অপমানের দগদগে ঘা এখনও তার মনে তাজা হয়ে আছে। তানিয়া তাকে পিওনের মতো খাটিয়েছে। বজ্জাত ম্যাম। লীনা বেগম ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছিল। তাসিনকে তৈরি হতে দেখে তিনি বেশ অবাক হন। কিরে তাসিন, আজ এত ভোরে যে? কাল তো অফিস থেকে ফিরে মুখ কালো করে বসেছিলি। নতুন ম্যামের ভয়ে বুঝি আজ আর দেরি করছিস না? ম্যামটা কেমন দেখতে? আম্মু, তুমি তো কাটাগে নুনের ছিটা দিতে ওস্তাদ। ডেট হলে ওই রাক্ষসী ম্যাম আবার কি শাস্তি দেয় বলা তো যায় না। এমনিতেই তার প্রথম দিনে যা করেছে, আজ আর ঝুঁকি নিতে চায় না। আমাকে বলে কিনা চা বানাতে, চা বানিয়ে আনলাম, বলে কিনা কফি খাবে। কেমনটা লাগে বলো তো মা? ইচ্ছে করছিল কফিতে চিনির বদলে লবণ দিয়ে দিই। পাগল ছেলে, মেয়ে মানুষের সাথে রাগ নয়, হেসে কথা বলতে হয়। ও শোন, তোর আপু আসবে, সাথে তার ননদ আসবে। এবার অন্তত মান অভিমান ভুলে যা বাবা। দেরি হচ্ছে, পরে কথা বলবো। তাসিন তড়িঘড়ি করে নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অফিসে এসে কোনো দিকে না তাকিয়ে সরাসরি তার ডেস্কে চলে এলো। তখনও কাজের সময় শুরু হতে 5 মিনিট বাকি। তাসিন তার ব্যাগটা রেখে বিজয়ের হাসি হাসল, মনে মনে বলল, যাক, আজকে অন্তত সময় মতো পৌঁছাতে পেরেছি। এবার দেখি ওই বদমাইশ ম্যাম আমাকে কিভাবে কথা শোনায়। নিজেকে অনেক কিছু মনে করে। আজ আমিও দেখিয়ে দেব যে আমি পাংচুয়াল। কিরে তাসিন, একা একা দাঁড়িয়ে বিড়বিড় করে কার মুন্ডপাত করছিস? আজকে তো দেখি একদম সূর্যের আগে অফিসে হাজির। আরে রাহুল ভাই, দেখলা তো কালকে ওই ডানিটা কেমন সবার সামনে আমাকে ছাড়লো। আজকে আর সে সুযোগ পাচ্ছে না। আজ আমি সময় মতো আসি, কাজের ফাইলও রেডি করে আনছি। আজ তাসিন আহমেদ তাকে এক চুল জমিও ছাড়বে না। বজ্জাত শকচন্নি হনুমানের নাতনি ম্যাম। আচ্ছা, তুই ম্যামের সাথে আসলে কি করেছিস বলতো? প্রথম দিন এসে ম্যাম তোর পিছু ছাড়ছে না কেন? নিশ্চয়ই বড় কোনো ঝামেলা পাকিয়েছিস। আমি আবার কি করব? ওই ম্যাম নিজেই একটা আস্ত শয়তান, অহংকারে মাটিতে পা পড়ে না। আমার মতো শান্তশিষ্ট আর ইনোসেন্ট একটা ছেলের সাথে এমন ব্যবহার করা মানে ওনার মানসিক সমস্যা আছে। নির্ঘাত ওনার কোনো সিরিয়াস সমস্যা আছে, নয়তো মানুষ এত রাগী হয় কিভাবে? তারা দুজন তখন তানিয়া ম্যামের বদনামে মশগুল। তখন তারা টেরই পায়নি যে তানিয়া ম্যাম ঠিক তাদের পিছনে এসে দাঁড়িয়েছে। তাসিনের উচ্চ কণ্ঠের শয়তান, বদমাইশ, হনুমানের নাতনি, শাকচুন্নি শব্দগুলো তানিয়া ম্যামের কানে সরাসরি পৌঁছে গেছে। রাহুল হঠাৎ তানিয়াকে দেখে পাথর হয়ে গেল এবং ইশারায় তাসিনকে থামতে বলল। কিন্তু তাসিন তখন উত্তেজনার তুঙ্গে, সে আর থামাথামির নামই নেয় না। কী রে রাহুল ভাই, ওভাবে ইশারা করছে কেন? আমি কি ভুল কিছু বলেছি? ওই তানিয়া ম্যাম আসলেই একটা... তাসিন পুরো কথাটা শেষ করতে পারেনি। পিছন থেকে তানিয়া ম্যামের কণ্ঠস্বর ভেসে এলো, বলুন বলুন, আমি একটা কি বাক্যটা পূরণ করুন। তাসিন সাহেব, কি হলো, চুপ করেন যে? হায় আল্লাহ! তাসিন পিছনে ফিরল, দেখলো তানিয়া ম্যাম রক্তচক্ষু ভাব নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। রাগে ম্যামের গালে দুটো একদম লাল হয়ে গেছে। তাসিনের অন্তরাত্মা তখন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। তানিয়া রেগে বলে, কি বলছিলেন আপনি আমাকে? আপনার সাহস তো কম না? অফিসের ভিতরে দাঁড়িয়ে বসের নামে গিবত করছেন? মানে ম্যাম, আমি ওভাবে বলিনি, আমরা জাস্ট আলোচনা করছিলাম। শাট আপ! আমি নিজের কানেই শুনেছি আপনি আমাকে শয়তান, বদমাইশ, পেতনি, ডাইনি বলেছেন, তাই না? গতকালের অপমান কি আপনার জন্য যথেষ্ট ছিল না? আপনার মতো বেয়াদব কর্মীর জায়গায় অফিসে হওয়া উচিত না। ম্যাম প্লিজ, আমার ভুল হয়ে গেছে। একদম চুপ! এক কথা আমি 2 বার বলি না। এখন থেকে 1 ঘন্টার জন্য আপনি আপনার ডেস্কেও বসবেন না। অফিসের এই মাঝখানের করিডোরে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাক। দিস ইজ অ্যান অর্ডার। তানিয়া স্তব্ধ হয়ে গেল। অফিসের সবাই তখন কাজ থামিয়ে তাদের দিকে তাকিয়ে। সবার চোখের সামনে এভাবে কান ধরে দাঁড়িয়ে থাকা মানে চরম অপমান। ম্যাম, আমি প্রফেশনাল। প্রফেশনালিজম তো আপনি একটু আগেই দেখালেন গালি দিয়ে। এখন শাস্তি ভোগ করুন। জাস্ট ডু ইট। আরেকবার বলতে হলে সময় কিন্তু বাড়বে। ম্যাম ম্যাম রাগি চোখে তাকাই। তাসিন আর কি করবে?
সে সোজা মাঝখানে চলে আসে। ভরা অফিসের মাঝখানে তাসিনকে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হলো। রাহুল বিষণ্ণ মন নিয়ে পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু কিছু করার সাহস তার নেই। তাসিনের চোখে পানি চলে আসে। চারপাশের কলিগরা কেউ কেউ টিপ্পনি কাটছে, কেউ আবার মিটিমিটি হাসছে। তাসিনের পা প্রচণ্ড ব্যথা করছে। সে আর চোখে দেখল তানিয়া ম্যাম নিজের কেবিনের কাচের ওপাশ থেকে দিব্যি কফি খাচ্ছে আর ফাইলে সই করছে, আর মাঝে মাঝে তাসিনের দিকে তাকাচ্ছে। তাসিন ম্যামকে দেখে মনে মনে বলে, উফ, পাটা তো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। কি পিশাচ রে ম্যামটা, আমাকে এইভাবে দাঁড় করিয়ে রেখে নিজে আয়েশ করছে। ইচ্ছে করছে এই ডাস্টবিনটা দিয়ে ওনার মাথা ফাটিয়ে দিই। 1 ঘন্টা পর তানিয়া ম্যাম কেবিন থেকে বেরিয়ে এলো। তাসিনের এখন দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই, সে থরথর করে কাঁপছে। আশা করি আজকের এই শাস্তির কথা আপনার সারা জীবন মনে থাকবে। ভবিষ্যতে কোনো সিনিয়র বা বসের সাথে এমন দুঃসাহস দেখানোর আগে 10 বার ভাববেন। ম্যাম চলে যেতেই তাসিন সেখানেই ধপ করে মেঝেতে বসে পড়ে। তার চোখে মুখে রাগ এসে জমা হয়েছে, ব্যথায় পা টনটন করছে ওর। রাহুল দ্রুত দৌড়ে এসে তাকে আগলে ধরে। তাসিন, আমি তোকে বলেছিলাম সাবধান থাক। ম্যাম যে কত জেদি তুই বুঝতে পারছিস না। অনেক কষ্ট হচ্ছে রে তোর। আমি কি জানতাম নাকি ওই ডানিটা আড়ি পেতে আমাদের কথা শুনবে? আমি ওকে দেখে নেব রাহুল ভাই। 1 ফোঁটা ফুলের জন্য এমন পশুর মতো শাস্তি দেয় কেউ? আমার পা দুটো অসাড় হয়ে গেছে। অফিসের অন্য কয়েকজন কলিগ এগিয়ে এলো। একজন বলল, তাসিন, সবার সাথে তাড়ামি করো না। দেখলে তো ম্যাম কত কড়া, কত সুন্দরী ম্যাম। ওনার সাথে একটু গুড রিলেশন বিল্ড আপ করবে, তা না হলে তুমি ঝগড়া লাগতে শুরু করেছো। তোমাদের রুচি খারাপ হতে পারে, আমার না। আমি কোনোদিনও ওই পশ্চাৎ আর রুক্ষ মহিলার সাথে খাতির করতে যাব না। ওটা ম্যাম নয়, ওটা আস্ত একটা জল্লাদ। অপমান আর শারীরিক যন্ত্রণায় তাসিন আর অফিসে থাকতে চাইল না। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলো, উদ্দেশ্য বাড়িতে যাওয়া। রাহুল তার পিছু পিছু এলো। তাসিন দাঁড়া, তুই তো ঠিকমতো হাঁটতেই পারছিস না। আমি তোকে বাসায় দিয়ে আসে। না রাহুল ভাই, তুমি কাজ করো। নতুন ডাইনি আবার তোমাকেও ধরবে। আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। তাসিন অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা নিল। অন্যদিকে তানিয়া ম্যাম তার কেবিনে বসে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও তার মনোযোগ অন্য কোথাও। তার মনে হচ্ছে আজকের শাস্তিটা একটু বেশি হয়ে গেছে। তিনি ভাবছিল তাসিনের সেই কাঁদো কাঁদো মুখটার কথা। নিজের মনে বলে, আমি কি একটু বেশি রিঅ্যাক্ট করে ফেললাম? ছেলেটা তো চঞ্চল, কিন্তু মনে হয় না সে খুব খারাপ। একবার কি গিয়ে দেখে আসবো? না না, আমি কেন যাব? সে অন্যায় করেছে, শাস্তি পেয়েছে, কিন্তু না গেলে মনটা সায় দিচ্ছে না যে। তানিয়া তার ইগো আর বিবেকের দোটানায় পড়ে অবশেষে বিবেকের কাছে হার মানল। তিনি কেবিন থেকে বেরিয়ে তাসিনের ডেস্কে গেল। দেখলেন ডেস্ক খালি। পাশে দাঁড়ানো রাহুলকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন, রাহুল, তাসিন কোথায়? ওনাকে তো দেখছি না। মানে ম্যাম, তাসিন বাসায় চলে গেছে। ওর পায়ে প্রচণ্ড ব্যথা করছিল আর ও মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। ও একা যেতে পেরেছে তো? আপনি সাথে গেলেন না কেন? আমি যেতে চেয়েছিলাম ম্যাম, কিন্তু ও বললেও পারবে। ও আসলে খুব বেশি কষ্ট পেয়েছে। তানিয়া ম্যামের মুখটা মলিন হয়ে গেল। তিনি নিচু নরম গলায় বললেন, আমার আসলে তখন এতটা কঠিন হওয়া উচিত হয়নি। ম্যাম, তাসিন একটু বেশি কথা বলে ঠিকই, কিন্তু ওর মনটা খুব পরিষ্কার। আপনি যদি ওর সাথে ওভাবে ব্যবহার না করে একটু বুঝিয়ে বলতেন, ও ঠিকই বুঝতো। তানিয়া আর কিছু না বলে ম্লান হেসে চলে যায়। রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল। ম্যাম নিজে শাস্তি দিলেন, আবার নিজে এখন মন খারাপ করে চলে গেলেন। তানিয়ার ভাবি সিন্ধি বসে আছে। এমন সময় তানিয়া আসে সেখানে। তানিয়ার পাশে বসে তানিয়াকে বলে, কি ব্যাপার আমার রাগী ননদ, কি হয়েছে? ভাবি, তোমাদের বাসায় যেন কে কে আছে? আমি, মা, বাবা আর একটা ছোট ভাই, আমার থেকে 3 বছরের ছোট। তোমার ছোট ভাইও আছে? জানতাম না তো, দেখিনি কখনো। আসলে ওর অসুস্থতার সময় আমি বিয়ে করে ফেলেছি, সে অভিমানে আসে না এখানে। তবে চলো আমরা বেড়াতে যাই। ঠিক আছে, অফিসে একটু কাজ আছে, সেগুলো শেষ করেই যাব। ও, আমার ছোট ভাই নাকি তোমার অফিসে কাজ করে? দেখে রাখিও। ও কিন্তু অনেক বদ, তবে ভালো, মানে মনটা অনেক ভালো। আচ্ছা, সেভাবেই তো সবার সাথে কথা হয় না, দেখি। তানিয়া নিজের অফিসে চলে যায়। ওদিকে অনেকটা সকালে তাসিনের ঘুম ভাঙতেই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলো সে।
আলমোড়া ভেঙে উঠে বসতেই খেয়াল করলো ওর পায়ে কালকে সেই তীব্র ব্যথাটা একদম নেই। শুধু তাই নয়, পায়ের পাতাটা কেমন যেন আঠালো লাগছে। হাত দিয়ে স্পর্শ করতেই বুঝলো কেউ খুব যত্ন করে কোনো মলম বা ওষুধ লাগিয়ে দিয়েছে। হঠাৎই ওর কালকে রাতের ঝাপসা কথাগুলো মনে পড়ে গেল। কাল অফিস থেকে ফেরার পর অপমানে আর যন্ত্রণায় তাসিন প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়েছিল। তারপর কিছু না খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়েছিল। মোবাইলে কিছুক্ষণ স্ক্রল করতে করতে কখন যে সে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল নিজেও জানে না। রাতে লীনা বেগম খাওয়ার জন্য অনেকবার ডেকেছিলেন, কিন্তু তাসিন ভিতর থেকে সাফ জানিয়ে দিয়েছিল সে খাবে না। মাঝরাতে যখন সে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ওর মনে হয়েছিল কেউ একজন খুব আলতো করে ওর পা স্পর্শ করছে। ঘুমের ঘোরেই তাসিন একবার চোখ মেলেছিল, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখতে পায়নি। ওটাকে মনের ভুল ভেবে পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়েছিল। তাসিন বিছানায় বসে এসব ভাবছিল, তখনই ওর চোখ গেল ব্যালকনির দিকে। সে অবাক হয়ে দেখল ব্যালকনির দরজাটা আধ খোলা, অথচ সে রাতে এটা নিশ্চিতভাবেই বন্ধ করে শুয়েছিল। সে উঠে ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দেখল সেখানে রাখা পছন্দের সাদা গোলাপের টবটা উল্টে পড়ে আছে। তাসিনের বুকটা ধক করে উঠল, নিজের মনে বলে, তার মানে কি সত্যি রাতে কেউ রুমে প্রবেশ করেছিল? কিন্তু কে সে? আপু আসে নাকি? না না না, কি ভাবছি আমি? আপু আসবে কিভাবে? আচ্ছা, তানিয়া ম্যাম এমন কেন? আমাকে এমন শাস্তি সবার সামনে কেন দিল? শয়তানি তো আমাকে চেনেও না ভালো করে। চেনেন শুধু গালি দেওয়া আর শাস্তি দেওয়া এক বেয়াদব কর্মী হিসেবে। তবে কি কোনো চোর এসেছিল? কিন্তু চোর এসে মলম লাগাবে কেন? আর বেশি কিছু না ভেবেই তাসিন জলদি ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে এসে দেখলো সোফায় বসে তার বাবা আলতাফ আহমেদ। উনি খবরের কাগজ পড়ছেন আর এক হাতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তাসিন গিয়ে তার বাবার পাশে বসলো। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং বাবা। আজ এত সকাল সকাল তৈরি, শরীর ঠিক আছে তো? কাল তো শুনলাম অফিস থেকে ফিরে খুব রেগেছিলি। কাজ কেমন চলছে তোর? জি আব্বু, আমি একদম ঠিক আছি, কাজও ভালোই চলছে। লীনা বেগম রান্নাঘর থেকে নাস্তা নিয়ে আস্তে আস্তে টিপ্পনি কাটে। কি ব্যাপার, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? এটা কি সত্যিই আমাদের ছেলে? যে ছেলে বেলা 10টার আগে চোখ খোলে না, সে আজ সূর্য ওঠার আগেই ড্রয়িং রুমে। আম্মু, তুমিও না পারো বটে, ওভাবে বলছো কেন? হয়েছে, আমি তো মজা করছি। তা আজ এত সকাল সকাল আমার ঘুম পাগল ছেলেটার ঘুম ভাঙলো কি করে? আম্মু, তোমাকে তো কালই বললাম আমাদের অফিসে নতুন ম্যামের কথা। ওনার ডিকশনারিতে দেরিতে বলে কোনো শব্দ নেই। দেরি হলে উনি এমন সব কাণ্ড করেন যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাই রিস্ক নিতে চায় না। আচ্ছা ঠিক আছে, ম্যাম যখন এতই রাগী, তখন লক্ষ্মী ছেলের মতো নাস্তাটা শেষ করে অফিসে যা। অফিসের সবাই যেন তোর নামে বদনাম না করে। ও বলতে ভুলে গেছি, কালকে সন্ধ্যার পর তোর আপু এসেছিল, 1 ঘন্টা মতো থেকে চলে গেছে। আবার আসবে বলেছে, কাজের জন্য আসছিল। তবে কি আপু ঢুকেছিল রুমে? কিন্তু আপু জানবে কি করে আমার পা ব্যথা? তাসিন মনে মনে কথাটা বললেও মুখে কিছুই বলল না। সবার সাথে নাস্তা শেষ করে তাসিন অফিসের উদ্দেশ্যে রওনা হলো। অফিসে পৌঁছে সে একদম চুপচাপ নিজের কাজ করতে লাগলো। সেদিন তানিয়া ম্যামও অদ্ভুতভাবে শান্ত ছিল। মিটিংয়ে তাসিনকে একবারের জন্যও বকা দেয়নি কিংবা কোনো কটু কথাও বলেননি। তানিয়া যতক্ষণ ফ্লোরে ছিল তাসিনও টু শব্দটিও করেনি। অফিসের কাজ শেষে বাড়ি ফিরে প্রতিদিনের মতোই লম্বা একটা শাওয়ার নিল তাসিন। গরম আর কাজের চাপে শরীরটা নাজেহাল হয়েছিল। দুপুরে পেট ভরে খেয়ে এক লম্বা ঘুম দিল সে। বিকেলে উঠে লীনা বেগমের সাথে টুকটাক ঘর গোছানোর কাজে হেল্প করলো। সন্ধ্যায় অফিসের কাজ আর রাতে ডিনার শেষে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। পরের দিন শুক্রবার, ছুটির দিন হওয়ায় বাড়িতে এক অন্যরকম আমেজ। তানিয়ার বাবাও আজ বাড়িতে আছে। তানিয়া ব্রেকফাস্ট সেরে তার বাবার সাথে অনেকক্ষণ গল্প করে। দুপুরে খাওয়া দাওয়ার পর তানিয়া একটু বাহিরে বের হলো।
ওদিকে তাসিনদের বাড়িটা 3 তলা, ওরা 2য় তলায় ভাড়া থাকে। 1ম তলায় বাড়িওয়ালা থাকেন আর 3য় তলায় অন্যান্য ভাড়াটিয়ারা। মধ্যবিত্ত পরিবারের ছেলে তাসিন। তার বাবা একজন সাধারণ সরকারি কর্মকর্তা। খুব বিলাসী জীবন না হলেও তাদের ছোট্ট সংসারে সুখের কমতি নেই। তাসিনদের বাড়ি থেকে একটু দূরে মাঠের মতো একটা ফাঁকা জায়গা আছে। বিকেলে তাসিন প্রায় সেখানে গিয়ে মন ভালো করে। তানিয়ার মনটা খুবই খারাপ লাগছে। সে গাড়ি চালিয়ে একটা পাবলিক খোলা মাঠে আসলো। তাসিন সাইকেল চালিয়ে সেই মাঠের দিকেই আসতে থাকে। হঠাৎ তার চোখ গেল রাস্তার পাশের সেই খোলা মাঠের একটা বেঞ্চের দিকে। তার সাথে সাথে তার সাইকেলটা যেন স্থির হয়ে গেল। তাসিনের চোখ আটকে গেছে মাঠের প্রান্তে রাখা রাগী বদমেজাজি তানিয়া ম্যামের দিকে। তাসিন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। মেয়েটা তো ভারী অন্যরকম, কারণ অফিসে তানিয়া বদমেজাজি রাগী হলেও এখানে একদম অন্যরকম। কারণ মাঠে তানিয়া ছোট ছোট ছেলে মেয়েদের সাথে লাফালাফি করে খেলছে, কখনো দৌড়চ্ছে, আবার কখনো খিলখিল করে হাসছে। তাসিন অপলকভাবে তানিয়ার দিকে তাকিয়ে আছে, আর তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক চিলতে মিষ্টি হাসি। অফিসে সেই কঠোর মেজাজি তানিয়া ম্যাম যেন ছোট বাচ্চা। এই মুহূর্তে তানিয়াকে তাসিনের কাছে একদম ছোট বাচ্চার মতোই মনে হয়েছে। কে বলবে এই মেয়েটি অফিসে একদম ডাইনিদের মতো ব্যবহার করে? দেখে মনে হচ্ছে কোনো স্কুলের চঞ্চল ছাত্রী। তাসিন বিড়বিড় করে বলে, পাগলি মেয়েটি, ক্রাশ খেয়ে গেলাম রে। এই মুহূর্তে তাসিনের খুব ইচ্ছে করছিল সাইকেল থেকে নেমে তানিয়ার কাছে যেতে, কিন্তু অফিসের সেই কঠিন দেয়াল আর সামাজিক মর্যাদার কথা ভেবে সে নিজেকে সামলে নিল। তানিয়া আজ একটা ধবধবে সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো বাতাসে উড়ছে। কি সুন্দর হেসে হেসে বাচ্চাদের সাথে খুনসুটি করছে সে। তাসিন চোখ বন্ধ করে নিল। এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার হৃদয়ের ভিতর দিয়ে, যেন আবার সেই প্রথম দিনে সেই মাতাল করা মায়ায় জড়ানো অনুভূতি। সেই মায়াবী ডাগর চোখ, চঞ্চল ঠোঁট আর কোমর ছাড়িয়ে যাওয়া লম্বা ঘন কালো চুলের অরণ্য। তানিয়া চেহারায় এক অদ্ভুত মায়া খেলা করছে, যা তাসিনকে পুরোপুরি মুগ্ধ করে দিয়েছে। আনমনেই হাসলো তাসিন। সে বুঝতে পারে এই মেয়েটি যতই কড়া মেজাজের হোক না কেন, তা উপেক্ষা করা সম্ভব নয়। তাসিন আবারও সাইকেলের প্যাডেল চাপলো, কিন্তু তার মনটা পড়ে রইল সেই ঘাস ফুলের মাঝে ওই পাগলি মেয়েটার হাসির ভিড়ে। বিকেলে বাচ্চাদের সাথে খেলা করে তানিয়া যখন নিজের দামি ল্যান্ড রোভারটিতে নিয়ে বাড়ির দিকে ফিরছিল, তখন রক্তিম সূর্যটা দিগন্তের কোলে ঢলে পড়েছে। সন্ধ্যার এক ম্লান আলোয় চারপাশটা আবছা হয়ে আসছে। শহরের ব্যস্ত মোড় পার হওয়ার সময় যানজটে আটকা পড়ল তানিয়ার গাড়ি। বিরক্তি নিয়ে সে জানালার কাচ নামালো। ঠিক তখনই রাস্তার ওপারে একটা জটলা দেখে তার নজর আটকে গেল। ফুটপাতের এক কোণে ধুলো মাখা একদল পথশিশু গোল হয়ে বসে আছে, আর তাদের মাঝখানে পরিচিত সেই অবয়ব তাসিনও বসে আছে। তানিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখল তাসিনের হাতে অনেকগুলো খাবারের প্যাকেট। সে পরম আদরে নিজ হাতে বিরিয়ানির প্যাকেটগুলো বাচ্চাদের বিলিয়ে দিচ্ছে। এক একটা বাচ্চার মুখে খাবার দেখে তাসিনের মুখে যে স্বর্গীয় হাসি ফুটে উঠেছে, তা দেখে তানিয়ার বুকের ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। অফিসে সেই দাপুটে বস তানিয়া আহমেদ যেন মুহূর্তে এক সাধারণ প্রেয়সীতে পরিণত হলো। তানিয়া দেখল তাসিন শুধু খাবার দিয়েই শান্ত হলো না, এক ছোট বাচ্চার গায়ে ছেঁড়া জামা দেখে সে নিজের ব্যাগ থেকে নতুন একটা গেঞ্জি বের করে ওর গায়ে ছড়িয়ে দিল। বাচ্চার মাথায় হাত বুলিয়ে সে যখন হাসছে, তখন তাসিনের চোখে এক অদ্ভুত মায়া খেলা করছিল। তানিয়া অবাক হয়ে ভাবছে, এই ছেলেটি আমার সামনে দাঁড়িয়ে তর্ক করছিল। এত দরদ এই ছোট্ট ছেলেটার বুকে লুকিয়েছিল। কিছুক্ষণ পর তাসিন একটু সামনে এগিয়ে গেল। রাস্তার ওপাশে এক বৃদ্ধ লোক ভারী একটা বস্তা নিয়ে রাস্তা পার হতে হিমশিম খাচ্ছিল। দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ায় তিনি বারবার হোঁচট খাচ্ছিলেন। তাসিন তড়িঘড়ি করে গিয়ে লোকটির হাত ধরল। তানিয়া দেখে তাসিন নিজের কাঁধে সেই ময়লা বস্তাটা তুলে নিল এবং লোকটির হাত ধরে সাবধানে রাস্তা পার করে দিল। রাস্তা পার হয়ে সে বৃদ্ধের হাতে কিছু টাকাও গুঁজে দিল।
বৃদ্ধ লোকটি যখন হাত তুলে তাসিনকে দোয়া করছিল তখন তাসিন লাজুক হাসিতে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তানিয়া গাড়ির ভিতর বসে পাথর হয়ে গেল। তিনি জীবনে অনেক সফল আর শিক্ষিত মানুষ দেখেছে, কিন্তু এমন এক পবিত্র হৃদয়ের এর আগে কখনো তার নজরে পড়েনি। তাসিনের এই পরোপকারী রূপটি তানিয়ার হৃদয়ের কঠিন বরফ গলিয়ে দিল মুহূর্তেই। তানিয়া নিজে মনে মনে বলে, তুমি আসলে এক অদ্ভুত ধাঁধা তাসিন। কখনো খুব অবাধ্য, আবার কখনো এতই কোমল যে তোমাকে ভালো না বেশে থাকাই যায় না। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। ল্যাম্পপোস্টের হলুদ আলোগুলো জ্বলে উঠেছে। সেই আলো ছায়ার খেলায় তাসিনকে অনেক সুন্দর লাগছে। তানিয়া অনুভব করে তার হৃদস্পন্দন আজ স্বাভাবিকের চেয়েও একটু বেশি। যে ছেলেটিকে তিনি শাসন করতে চেয়েছিল আজ যেন অজান্তেই সেই ছেলেটির ব্যক্তিত্বের কাছে তিনি হেরে গেলেন। বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। মুষলধারে বৃষ্টির শব্দে চারপাশ মুখরিত। নিজের সুসজ্জিত শোবার ঘরে বিছানায় হেলান দিয়ে বসে আছে তানিয়া, হাতে তার প্রিয় গিটার। ব্যালকনির জানালা ভেদ করে হিমশীতল হাওয়া ঘরে ঢুকে সাদা পাতলা পর্দাগুলোকে উড়িয়ে দিয়েছে। সেই ঠান্ডা বাতাসের ছোঁয়া তানিয়ার শরীর ও মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছে। চোখ বন্ধ করে তানিয়া মৃদু সুরে গিটারের তালে আঙুল বুলিয়ে সুর তুলল, তারপর গাইতে শুরু করে। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তানিয়ার কণ্ঠে আজ এক অন্যরকম আবেগ। হৃদয়ের গহীন থেকে উঠে আসা এই সুর যেন এক গভীর ভালো লাগার বহিঃপ্রকাশ। ঠিক সেই মুহূর্তে এক কাপ কফি হাতে তানিয়ার রুমে প্রবেশ করলো তার বড় ভাবি। তানিয়াকে গিটার হাতে এমন হয়ে গান গাইতে দেখে সে দরজায় থমকে দাঁড়ালো। তানিয়ার মুখে এক চিলতে হাসি, যা সচরাচর দেখা যায় না। ভাবি বেশ অবাক হলো, তবে গানটি তার ভীষণ ভালো লাগায় সে আর শব্দ করল না, চুপচাপ দাঁড়িয়ে উপভোগ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর তানিয়া গান থামিয়ে চোখ খুলল। সামনে ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ভাবি, তুমি কখন আসলে? ভাবি মুচকি হেসে কফির কাপটা পাশের টেবিলে রাখে, তারপর তানিয়ার পাশে বিছানায় বসতে বসতে বলল, খুব বেশি খুশি মনে হচ্ছে তোমাকে। এই বৃষ্টির দিনে হঠাৎ এমন বিরহী প্রেমের গান কেন তানিয়া? মানে না, এমনিতেই ভাবি, জাস্ট ভালো লাগছিল তাই। তাই নাকি? শুধু ভালো লাগা নাকি মনে অন্য কেউ দোলা দিচ্ছে? হঠাৎ গিটার হাতে গান গাইছো, আবার একলা একলা মুচকি হাসছো। আমার তো মনে হচ্ছে তুমি নির্ঘাত প্রেমে পড়েছো। দূর, কি যে বলো তুমি ভাবি, আমি আর প্রেম অসম্ভব। বুঝতে পারছি। তা তানিয়া, সেই ছেলেটিকে যাকে ভুলে যাওয়া সম্ভব নয় বলে গান গাইলে? তুমি যা ভাবছো তেমন কিছুই না ভাবি, আমি কারোর প্রেমে পড়িনি। ও, প্রেমে পড়নি? তাহলে একা একা হাসছিলে কেন? জাস্ট ভালো লাগা থেকে কেউ এতটা মগ্ন হয়ে যায় না? বলো না তানিয়া, কে সেই মানুষটি? সত্যি বলছি ভাবি, তেমন কেউ না। অফিসের চাপে মাথাটা জ্যাম হয়েছিল, এই বৃষ্টি আর বাতাস দেখে মনটা একটু শান্ত হয়ে গিটারটা নিলাম। মনে তো হচ্ছে না। তোমার চোখে মুখে আজ অন্য কোনো মায়া খেলা করছে। আচ্ছা ঠিক আছে, জোর করব না, তবে জানিয়ে যাও বোন, তোমার এই রূপটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। তানিয়া কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে হাসলো। ভাবি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার পিছন ফিরে তাকিয়ে তাকে ইশারা করে গেল। তানিয়া তখন মনে মনে ভাবছে সেই ছেলেটির কথা, যাকে সে আজ সন্ধ্যায় এক অন্য রূপে দেখেছে। পরদিন সকাল 9:30। অফিসের এরিয়াতে পা রাখতেই তাসিন দেখতে পেল পুরো অফিস জুড়ে সাজ রঙিন রিবন আর ফুল দিয়ে করিডোর সাজানো হয়েছে। তাসিন সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে নিজের ডেস্কে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। ঠিক তখনই তার কাছে এগিয়ে এলো রাহুল, মাহি আর দীপ। আরে তাসিন ভাই, তুমি তো দেখি আজকাল একদম কাটায় কাটায় সময়ে অফিসে চলে আসছো, ব্যাপারটা কি? আরে সময় মতো না এসে উপায় আছে? রাকি ম্যাম যেভাবে ওর পেছনে আঠার মতো লেগে আছে, দেরি করলেই তো গতদিনের মতো কোনো শাস্তি পেতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছো রাহুল ভাই। ম্যাম কিন্তু তাসিনের সাথে একটু বেশি কড়াকড়ি করে, কেন বলো তো? আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে।
আমার মনে হয় তানিয়া ম্যাম তাসিনকে পছন্দ করে। দেখিস না মিটিংয়ে ম্যাম কীভাবে আর চোখে তাসিনের দিকে তাকিয়ে থাকে। এমনকি ওই দিন তাসিন অসুস্থ হয়ে বাসায় চলে যাওয়ার পর ম্যাম আমার কাছে পার্সোনালি তাসিনের খোঁজ নিয়েছিল। ওই তোমরা না বেশি বেশি ভাবছো ম্যাম আর আমাকে পছন্দ। ম্যাম তো আমাকে দু চোখেই সহ্য করতে পারে না। সারাক্ষণ বকাঝকা আর অপমান করাই ওনার কাজ। এসব আজাইরা কথা বলা বন্ধ করো। আজাইরা না রে, তবে বকাঝকা হয়তো উনি তোকে দেখানোর জন্য করে, কিন্তু আড়ালে তোর জন্য ওনার মনে অন্য কোনো সফট কর্নার তৈরি হয়েছে রে। ওদের কথার মাঝখানেই সেখানে তানিয়া ম্যামের আগমন ঘটে। তানিয়াকে দেখেই চারজনের আড্ডা মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। তানিয়া ম্যাম রক্তচক্ষু নিয়ে ওদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কি ব্যাপার? আপনারা আপনাদের ডেস্কে না গিয়ে এখানে করিডোরে জটলা করে করে আছেন কেন? আপনাদের কি অফিসে আসার উদ্দেশ্য শুধু আড্ডা দেওয়া? ম্যাম এখন তো কাজের সময় শুরু হতে কয়েক মিনিট বাকি, তাই একটু। কাজের সময় শুরু না হলেও কি এখানে দাঁড়িয়ে অফিসটাকে মাছের বাজার বানাতে হবে? যান, এক্ষুনি সবাই নিজের নিজের ডেস্কে যান। তাসিন সাহেব, আপনি আবার শুরু করেছেন? যান। তানিয়া ধমক খেয়ে সবাই তড়িঘড়ি করে নিজের জায়গায় চলে গেল। তানিয়া মূলত ওদের ধমক দিল একটি বিশেষ কারণে। তিনি দূর থেকে লক্ষ্য করছিলেন তাসিনের পাশে পাহি নামের মেয়েটা বারবার তাসিনের দিকে এক নজরে তাকাচ্ছিলেন। তাসিনের পাশে মাহি নামের মেয়েটার এভাবে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকাটা তানিয়ার কেন জানি সহ্য হলো না। এক অদ্ভুত জেলাসি আর অধিকার বোধ থেকেই তিনি ওদের ধমক দিয়ে সরিয়ে দিলেন। লাঞ্চ ব্রেকের সময় ক্যান্টিনে বসে আছে রাহুল, মাহি আর তাসিন। কাল অফিসে অ্যানুয়াল প্রোগ্রাম, সেটা নিয়ে সবাই আলোচনা করছে। প্রতি বছরই অফিস প্রতিষ্ঠার ডে সেলিব্রেশন করা হয়। তাসিন, তুমি কি কোনো পারফরমেন্সে অংশগ্রহণ করবে নাকি? আগের স্যার আমাদের সবার ট্যালেন্টকে অনেক দাম দিত। মানে কেউ কিছু করলে উনি ইনস্ট্যান্ট বেতন বাড়াতো। তাই গানে বা নাচে তোমার নাম দিলে ভালো হতো। তাই তো আজকেই তো নাম দেওয়ার কথা ছিল। যেমন স্যার বলে গিয়েছিল রে। তাসিন, তুই তো বেশ ভালো গান গাইতে পারিস। যেমন স্যারকে বলবো, উনি তো পরিবেশন করে সব। না রে রাহুল ভাই, আমার একদম ভালো লাগছে না। এই কয়েকদিনে যা ধকল গেছে আর ওই ম্যামের যে মেজাজ, আমি কোনো কিছুতেই অংশ নিতে চাই না। আমার একদম ইচ্ছে করছে না। বেতন যা আছে তাতেই চলবে আমার। তাসিন বসে বসে ভাবছিল কেন তানিয়া ম্যাম তাকে দেখলেই অমন জ্বলে ওঠে। পরের দিন সকালে তাসিনের ঘুম ভাঙল এক অদ্ভুত উত্তেজনা নিয়ে। আজ তাদের অফিসের 5 বছর পূর্ণ উৎসব। তাসিন সাধারণত ক্যাজুয়াল পোশাকে অভ্যস্ত হলেও আজ সে নিজেকে একটু ভিন্নভাবে সাজিয়েছে। পরনে একটা গাঢ় নীল রঙের জমকালো পাঞ্জাবি, হাতে দামি ঘড়ি আর পরিপাটি করে আঁচড়ানো চুল। চোখে মুখে এক ধরনের আভিজাত্য ফুটে উঠেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে সে মৃদু হাসল। লীনা বেগম ঘরে ঢুকে ছেলেকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল। তার চোখে মুখে মুগ্ধতা ঝরে পড়ছে। মাশাআল্লাহ, আমার ছেলেকে তো আজ একদম রাজপুতুরের মতো লাগছে। কারো যেন নজর না লেগে যায়। এ কথা বলেই তিনি তাসিনের কপালে আলতো করে চুমু খেলো আর অশুভ নজর কাটাতে আঙুল মটকালো। কি যে বলো না আম্মু, আজ আমাদের অফিসে 5 বছর পূর্তি অনুষ্ঠান। সব বড় একটা গেট টুগেদার হবে, তাই একটু পাঞ্জাবি পরলাম। না হয় আমি কি এসব ঝামেলার মধ্যে আছি নাকি? তোকে অনেক সুন্দর লাগছে বাবা। যা, সাবধানে যাস, সবার সাথে ভালো ব্যবহার করবি। ঠিক আছে আম্মু, আমি এখনই যাই, দোয়া করো। তাসিন অফিসের উদ্দেশ্যে রওনা হলো। অফিসের গেটে পৌঁছতেই তার সহকর্মী রাহুল, মাহি আর দীপ তাকে ঘিরে ধরে। তাসিনকে এই লুকে দেখে তারা সবাই অবাক। কিরে তাসিন, তোর এখন আসার সময় হলো? তুই না বললি তাড়াতাড়ি আসবে? আজকের এই বিশেষ দিনেও তুই তোর স্বভাব বদলাতে পারলি না। আরে ভাই, একটু দেরি হয়ে গেল। আয়না দেখে নিজেকে চিনতে পারছিলাম না, তাই একটু সময় লেগেছে। রাগ করিস না। আমি করবা না একদম। তোমার এই ন্যাকামো দেখার জন্য আমরা রোদে পুড়ে দাঁড়িয়ে নেই। তুমি আমাকে এভাবে বলতে পারলে মাহি? আমি কি তোমার সাথে এমনটা করি? হয়েছে হয়েছে, এখন আর ঝগড়া করতে হবে না। চলো, মেন হলরুমে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। 4 জন মিলে করিডোর দিয়ে হলরুমের দিকে এগোচ্ছিল। তাসিন সবার সাথে গল্প করতে করতে হাঁটছিল। হঠাৎ কার্পেটে পা আটকে সে হুমড়ি খেয়ে পড়তে গেল। ভয়ে সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল।
কিন্তু মেঝেতে পড়ার আগেই সে অনুভব করলো কেউ একজন তার দুহাত ধরে তাকে আগলে নিয়েছে। তার পড়ার মুহূর্তে একসাথেই পড়েছে। কার উপরে গিয়ে পড়ল? তাসিন ধীরে ধীরে চোখ খুলল। তার নিচে তানিয়া ম্যামকে দেখে সে এক দফা স্তব্ধ হয়ে গেল। কিন্তু তাসিন তো আর স্তব্ধ হয়ে গেছে সিনিয়র ম্যামকে দেখে, কারণ তানিয়া আজ একটা দামি কালো শাড়ি পরেছে, গলায় হিরের নেকলেস, কানে দুল আর চুলগুলো একপাশে এলিয়ে রাখা। তানিয়াকে এই সাজে যেন এক মায়াবী অপ্সরার মতো লাগছে। কালো রঙটি তানিয়ার ফর্সা গায়ের সঙ্গে এক অন্যরকম সৌন্দর্য যোগ করেছে। তানিয়াও তাসিনকে দেখে মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। নীল পাঞ্জাবিতে তাসিনকে অসাধারণ ড্যাশিং লাগছে। তানিয়া ভাবছিল, এই ছেলেটা কি আজ আমাকে মেরেই ফেলবে? নীল রঙে ওকে এতটা মানিয়েছে। সবাই যেভাবে ওর দিকে তাকাচ্ছে, আমার তো এখন ওকে এখান থেকে সরিয়ে দিতে ইচ্ছে করছে। আর তাসিনও ভাবে, ইস, কি গার্জিয়াস লাগছে ম্যামকে। প্রেমেই পড়ে গেলাম। উফ, এইভাবেই জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করছে। সবাই মনে হয় ম্যামকে গিলে খাচ্ছে। ধ্যাত, ম্যামের এভাবেই আসতে হবে কেন? হ্যাঁ, দুজনেই যখন মনের ভাবনাতে ব্যস্ত তখনই রাহুল তাসিনের হাত ধরে ঝাড়া দেয়। তাসিন দ্রুত বলে, ম্যাম, আপনি কি আমাকে সারাদিন এভাবেই ধরে রাখবেন? তুমিও কি এভাবে আমার উপরে পড়েই থাকবে? ওরা দুজন দুজনের কথাই যেন সম্বিত ফিরে পেল। তানিয়া নিজেকে সামলে নিয়ে তিনি রাগী কণ্ঠে বলেন, এই যে দেখে চলতে পারো না? পাখি হাত থেকে থাকে নাকি? ঠিকমতো হাঁটতে পারো না? কার্পেট কি তোমার চোখের উপরে উঠে পড়েছে? হোঁচট খেয়ে পড়লে আমার এই ডেকোরেশনটা নষ্ট হতো, সে খবর আছে? তাসিন ম্যামের দিকে তাকিয়ে ভাবল, কি হলো ওনার? এখন রেগে যাওয়ার কি আছে? আমি তো পড়তে গিয়েছিলাম, উনি তো আমাকে আমার সামনে চলে আসলো। তানিয়া তাসিনকে অপলক তাকিয়ে থাকতে দেখে কিছুটা হক ঝুঁকিয়ে গেল। তারপর একটু ভাব নিয়ে বলল, এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছো? জানি আমি আজ অনেক সুন্দর লাগছে, তাকিয়ে থাকাটা স্বাভাবিক, কিন্তু নিজের কাজ করো। মানুষের রুচি এত খারাপ হয়নি ম্যাম। আপনার মতো খিটখিটে মহিলার দিকে তাকিয়ে থেকে নিজের দিন নষ্ট করার ইচ্ছা আমার নেই। কি বললে? আমি খিটখিটে? আমার কোন দিক দিয়ে তোমাকে অমন মনে হয়? তুমি জানো বাইরে কতজন আমার এক পলক দেখার জন্য অপেক্ষা করে? তাসিন মুখ ভেঙচি কাটল। রাহুল আর মাহি ততক্ষণে সেখান থেকে সরে গিয়েছে। তানিয়া যখন চলে যেতে নিল, হঠাৎ আবার দাঁড়িয়ে গেল এবং তাসিনকে উদ্দেশ্য করে বলল, শুনুন তাসিন সাহেব, বেশি লাফালাফি করবেন না, এক জায়গায় বসে থাকবেন। আর শোনেন, মেয়েদের থেকে একটু দূরে দূরেই থাকবেন, আড্ডা যেন কম হয়। কেন ম্যাম, মেয়েদের থেকে দূরে থাকবো কেন? অফিসে কি নারী পুরুষ ভেদাভেদ আছে নাকি? এত প্রশ্ন করবেন না, আমি যেটা বলছি সেটা করুন, এটা বসের অর্ডার। আচ্ছা ম্যাম, আপনি কি কোনো কারণে জেলাস ফিল করছেন? আমি কারোর সাথে কথা বললে কি আপনার খারাপ লাগছে? আমার বইয়ে গেছে জেলাসতে। আমি জাস্ট প্রফেশনাল ডেকোরামের কথাই বলছি, অযথা সময় নষ্ট করবেন না। তানিয়া গটগট করে চলে গেল। তাসিন মনে মনে হাসে। সে বুঝতে পারছে রাগী বসের ভিতরেও একটা অন্য মানুষ লুকিয়ে আছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। অফিসের চেয়ারম্যান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দিয়েছে। এরপর শুরু হলো ককটেল ডিনার আর আড্ডা। তাসিন, রাহুল আর মাহি হলরুমের এক কোণে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। তখনই পিছন থেকে কেউ একজন তাসিনের নাম ধরে ডাক দিল। তাসিন পিছন ফিরে দেখে তার পুরনো বন্ধু তিথি হাসি মুখে দাঁড়িয়ে আছে। তিথি এই অফিসে ইনভাইটেড গেস্ট হিসেবে এসেছে। আরে তিথি, তুই এখানে? আমি তো কল্পনা করিনি তোকে এখানে দেখবো। আরে ভাই, তোদের অফিসের বড় অনুষ্ঠান, ইনভিটেশন পেলাম তাই চলে আসলাম। তোকে তো আজ চিনতেই পারছি না রে, একদম হিরো হয়ে আছিস। থ্যাঙ্কস। তোর কি খবর বল? আঙ্কেল আন্টি কেমন আছে? ওরা দুজন হাসি মুখে কথা বলছিল। তিথি তাসিনের হাত ধরে কোনো একটা মজার গল্প বলছিল আর তাসিন হাহা করে হাসছিল। অন্যদিকে তানিয়া ম্যাম স্টেজ থেকে নেমে তাসিনকেই খুঁজছিল। হঠাৎ তার নজর গেল রুমের এক কোণে। তিনি দেখেন তাসিন একটা অপরিচিত মেয়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে হাসাহাসি করছে। তাসিনকে অন্য কারোর সাথে এতটা খুশি দেখে তানিয়ার বুকের ভিতরে এক চিনচিনে ব্যথা অনুভব হয়। কেন জানি এই দৃশ্যটি তার মোটেও ভালো লাগলো না। তানিয়া দেরি না করে তৎক্ষণাৎ তাসিনের দিকে এগিয়ে গেল। কী ব্যাপার তাসিন সাহেব, আপনাকে এটা বলেছিলাম এক জায়গায় বসে থাকতে, আর উনি কি
অফিসের অনুষ্ঠানের বাইরে মানুষ নিয়ে এভাবে আড্ডা দেওয়া কি ঠিক? তানিয়া তিথির দিকে একটা অবজ্ঞা দৃষ্টি দিল। তাসিন কিছু বলতে যাবে, ঠিক তখনই তানিয়ার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে উঠল মিস্টার জামানের নাম। তানিয়া বিরক্ত হয়ে তাসিনের দিকে একবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তিয়াসকে অগ্রাহ্য করে সেখান থেকে চলে গেল। কিরে ম্যাম মন অদ্ভুতভাবে চলে গেল কেন? মনে হলো যেন তোকে কাঁচা চিবিয়ে খাবে। কি জানি ভাই, ওনার মতিগতি বোঝা মুশকিল। অনুষ্ঠান শেষে যে যার মতো বিদায় নিল। তাসিন রিকশায় বসে তানিয়া ম্যামের সে অদ্ভুত আচরণের কথাই ভাবছিল। সে ভাবছিল ম্যাম কি আসলেই তাকে নিয়ে অন্য কিছু ভাবে, নাকি এটা শুধুই তার মনের ভুল। রাত 12টা বেজে 30 মিনিট। নিজের ঘরের ব্যালকানিতে একলা দাঁড়িয়ে আছে তানিয়া। বাইরে নিস্তব্ধ অন্ধকার, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু তানিয়ার মনে বইছে ঝড়। কিছুতেই ঘুম আসছে না তার। বারবার চোখের সামনে ভেসে উঠছে অফিসের সেই দৃশ্য। নীল পাঞ্জাবিতে তাসিন দাঁড়িয়ে আছে আর তার হাত ধরে কথা বলছে একটা মেয়ে। তানিয়া এর আগে কখনো মেয়েটাকে দেখেনি। তানিয়ার মনে বারবার কু ডাকছে, কে এই মেয়েটা? তাসিনের সাথে এর কী সম্পর্ক? সির্ফ বন্ধু নাকি আরও বেশি কিছু? নিজের অবাধ্য মনকে কিছুতেই শান্ত করতে পারছে না তানিয়া। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল কাল অফিসে গেলেই তাসিনকে আড়ালে ডেকে জিজ্ঞেস করবে। কিন্তু ততক্ষণে তানিয়ার ছটফটে মন যেন আর মানছে না। অস্থিরতা কমাতে সে ফোন হাতে নিল। ফেসবুকে ঢুকে তাসিনের প্রোফাইল খুঁজে বের করে একটা মেসেজ পাঠালো। কিন্তু মেসেজ পাঠিয়েও লাভ হলো না, কারণ তাসিন তখন অফলাইনে ছিল। কোনো উপায় না পেয়ে তানিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল এবং জোর করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। পরদিন সকাল। জানালার পাশ দিয়ে আসা হালকা রোদ বালির উপর পড়তেই চিকচিক করে উঠছে। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে ব্রাশ করছে তাসিন। মাত্রই তন্দ্রায় ব্যাঘাত ঘটেছে তার। ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে ব্যালকনিতে চলে এসেছে সে। সকালের স্নিগ্ধ বাতাস গায়ে লাগানোটা কোনোভাবেই মিস করতে চায় না তাসিন। ব্রাশ করা শেষ করে ফ্রেশ হয়ে তাসিন নিচে নেমে এলো। লীনা বেগম নাস্তা সাজিয়েছে। গুড মর্নিং আম্মু। গুড মর্নিং। আজ এত শান্ত কেন তুই? রাতে ঘুম হয়নি? থুর আম্মু, হয়েছে তো, জাস্ট একটু ফ্রেশ লাগছিল না। সবার সাথে ব্রেকফাস্ট সেরে তাসিন নিজের রুমে এসে কিছুক্ষণ নিউজ ফিড স্ক্রল করলো। সারাদিন ফোনের সাথে টুকিটাকি কাজ আর নিজের আলস্যে কেটে গেল। ওদিকে তানিয়াও নিজের অফিসের নানা ব্যস্ততায় সময় পার করলেও অবচেতন মনে বারবার তাসিনের মেসেজ সিন করার অপেক্ষা করছিল। একদিন কেটে যায়। পরদিন সকালে তাসিনের আবারও দেরি হয়ে গেল। রিক্সা থেকে নেমে সে সোজা অফিসের গেট টপকে দৌড়ে আসছে। অফিসের করিডোরে পা দিতেই দেখলো কাজ শুরু হতে আর মাত্র 2 মিনিট বাকি। আজ দেরি করলে তানিয়া ম্যাম নিশ্চিত তাকে কাঁচা চিবিয়ে খাবে। সিঁড়ি দিয়ে ঝড়ের গতিতে দৌড়ে উঠছে তাসিন। ঠিক মোড় ঘোরার সময় আচমকা কারোর সাথে প্রচণ্ড ধাক্কা লাগলো তার। ধাক্কা চোটে তানিয়া ম্যাম ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে গেল আর তার শরীরের উপর সজোরে গিয়ে পড়ল তাসিন। তাসিন কার উপরে পড়েছে সেটা দেখার জন্য মাথা তুলতেই ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। ভয়ার্ত চোখে সে তাকিয়ে দেখে তানিয়া ম্যামের ঠিক নিচে সে পড়ে আছে। তানিয়ার চুলগুলো ছড়িয়ে পড়েছে মেঝেতে আর তাসিনের হাত তানিয়ার কাঁধের কাছে। তাসিন মনে মনে বলে, হায় আল্লাহ, এই জন্যই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার কপালে কি আজ মৃত্যু আছে? তানিয়াও স্তম্ভিত হয়ে তাসিনের দিকেই তাকিয়ে আছে। তাসিন ভয়ে ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, সরি ম্যাম, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিছু করিনি। একটু তাড়াতাড়ি কেবিনে যেতে গিয়ে এই বিপত্তি। আপনি প্লিজ ভুল বুঝবেন না। তানিয়া প্রথমে তাসিনের দিকে তাকালো, তারপর কণ্ঠস্বর এক ধরনের অদ্ভুত গাম্ভীর্য নিয়ে বলে, তো আজকে সারা দিন আমার গায়ের উপরে থাকার চিন্তা করছেন নাকি? অফিসের কাজ কি এভাবেই করবেন? তানিয়ার কথায় তাসিনের হুঁশ ফিরল যে সে এখনও ম্যামের উপর আধশোয়া হয়ে আছে। মুহূর্তেই লজ্জায় তাসিনের কান মুখ লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি উঠতে গিয়ে হাত পিছলে আবারও তানিয়ার উপর পড়ল। তানিয়া এবার চেঁচিয়ে উঠল, তাসিন, আপনি কি আজকে আমার কোমর ভাঙার জন্য অফিসে এসেছেন? ইডিয়েট, কি শুরু করছেন এসব? সরি ম্যাম, সরি। আমি উঠছি ম্যাম।
তাসিন কোনো মতে উঠে দাঁড়ালো এবং নিজের শার্ট ঠিক করতে লাগলো। তানিয়া উঠে দাঁড়িয়ে নিজের ড্রেস আপ ঝাড়তে ঝাড়তে রাগী ভঙ্গিতে কেবিনের দিকে হাঁটা দিল। তাসিন সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর তার মনে পড়ল ম্যাম তো কেবিনে চলে গেছে, এখন সে না গেলে আবার ঝামেলা হবে। তাসিন দৌড়ে গিয়ে কেবিনের সামনে পৌঁছতেই তানিয়ার সাথে আবারও মুখোমুখি হলো। সে দুবার সরি বলে দ্রুত নিজের ডেস্কে গিয়ে বসলো। যাক বাবা, বড় ফাড়া কাটলো, কিন্তু ম্যাম যেভাবে তাকালো মনে হলো কলেজে শুকিয়ে যাবে। লাঞ্চ ব্রেকের সময় ক্যান্টিনে বসে আছে তাসিন, রাহুল আর মাহি। ঠিক তখনই অফিসের পিয়ন এসে বলল, এই যে শুনছেন তাসিন সাহেব, তানিয়া ম্যাম আপনাকে এখনই ওনার কেবিনে যেতে বলেছেন। দেরি করলে কিন্তু খবর আছে। রাহুল আর মাহি তাসিনের দিকে চোখ বড় বড় করে তাকালো। কিরে তাসিন, আজ আবার কি করলি? সকালে তো ধাক্কা দিয়েছিস দেখলাম, এখন কি তোকে বরখাস্ত করবে নাকি? ম্যাম তোমাকে ডাকছে মানে কপালের শনি আছে। দোয়া পড়তে পড়তে যাও ভাই। আমি তো নিজে জানি না কেন ডাকছে, যাই দেখা যাক কি হয়। তাসিন তানিয়ার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে যাবে কি যাবে না সেটা ভাবতেই তানিয়া ভিতর থেকে বলে উঠল, কি ব্যাপার, দরজার সামনে দাঁড়িয়ে মিউজিয়াম দেখছেন নাকি? ভিতরে আসুন। তাসিন ভিতরে গিয়ে তানিয়ার কেবিনের সামনে কাচুমাচু হয়ে দাঁড়ালো। তানিয়া নিবিষ্ট মনে কিছু ফাইল দেখছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তাসিন ধৈর্য হারিয়ে ফেলল। সে বলে, ম্যাম বলছিলাম কি, আমাকে কেন ডেকেছেন? এক গ্লাস পানি দাও তো। তাসিন অবাক হয়ে তাকিয়ে রইল। পানি দেবো ম্যাম? অফিসে পিয়ন তো বাইরে ছিল। আমি আপনাকে দিতে বলছি, দিন। তাসিন একরাশ বিরক্তি নিয়ে পানি এনে টেবিলে রাখে। ভাবলো এবার হয়তো কোনো দরকারি কথা বলবে, কিন্তু তানিয়া আবার চুপ। ম্যাম এবার কি আসল কথাটা বলবেন? এসিটা কাজ করছে না মনে হয়, ফ্যানটা একটু ছেড়ে দাও তো, প্রচুর গরম লাগছে। ম্যাম এসি তো ঠিকই চলছে, ফ্যান চালালে তো সব কাগজ উড়ে যাবে। তা বলছি তা করো, কথা বলবে না একদম। তাসিন বিরক্তি নিয়ে ফ্যান ছাড়লো। সাথে সাথেই তানিয়া টেবিলের সব ইম্পর্টেন্ট ফাইল আর পেপারস উঠতে শুরু করলো। তানিয়া এবার চিৎকার করে উঠল, এটা কি করলেন আপনি? আমার সব কাগজ উড়িয়ে দিলেন, ইডিয়েট! আপনার কি কমন সেন্স নেই? এখন ফ্যান অফ করে এগুলো গুছিয়ে টেবিলে রাখুন। কিন্তু ম্যাম আপনি তো ফ্যান ছাড়তে বলেন, আমি তো আগেই বলেছিলাম কাগজ উড়বে, এখন আমাকে আবার গোছিয়ে দিতে বলছেন। শাট আপ! আমি বস নাকি আপনি বস? তাড়াতাড়ি ফ্যান অফ করে কাগজগুলো ওঠান। তাসিন রাগে গজগজ করতে করতে মেঝের উপর গিয়ে কাগজগুলো কুড়িয়ে টেবিলে রাখলো। তানিয়া আবারও তাকে যেতে দিল না। তানিয়া বলে, কাগজগুলো ওই আলমারির উপরে তাকে রাখুন। হাত পৌঁছাবে তো আপনার? আপনার থেকে লম্বা আমি, শর্ট কথাকার, মনে মনে বললাম। কিছু বললেন নাকি? না ম্যাম, তবে আপনি কি আমাকে দিয়ে ঘরের কাজ করানোর জন্য ডেকেছেন? ডেকে এনে একটার পর একটা অদ্ভুত কাজ করাচ্ছেন। আমি পারবো না এসব করতে, আমার জবের ভিতরে পড়ে না। তাসিন আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাগে ফোঁস করতে করতে কেবিন থেকে বেরিয়ে এলো। তানিয়া তাসিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি ফোটাতে থাকে। আসলে তাসিনকে এক নজর দেখার জন্যই সে এই বাহানাগুলো করছিল। তানিয়া মনে মনে ভাবল, এত রাগ তোমার তাসিন, কিন্তু তোমাকে না জ্বালালে যে আমার দিন কাটে না। অফিস ছুটির ঘন্টা বাজার সাথে সাথেই ব্যস্ততা শুরু হয়ে যায় সবার মাঝে। কর্মব্যস্ত দিন শেষে সবাই চায় দ্রুত বাড়ি ফিরতে। তাসিনও নিজের ব্যাগটা গুছিয়ে করিডোর দিয়ে নিচে নেমে আসে। অফিসের গেটের কাছে আসতেই ওর চোখ যায় একটি মায়াবী চেহারার মেয়ের দিকে। সে তিথি। তিথি ভার্সিটি থেকে ফিরছে মনে হয়। তিথিকে দেখে তাসিনের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। বিকেলের মৃদু হাওয়ায় তিথির চুলের বাঁধন আলগা হয়ে কয়েক গাছি চুল ওর কপালে আর চোখের কোণে এসে লুটোপুটি খাচ্ছিল। মেয়েটিকে দেখতে বেশ ক্লান্ত লাগছিল, কিন্তু ওর চোখের মায়াটা আগের মতোই আছে। তিথি তাসিনকে দেখে এড়িয়ে যায়। আরে তিথি, তুমি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? এই তো কিছুক্ষণ আগে আসলাম। তোমার অফিস ছুটির সময় তো জানি, তাই ভাবলাম আজ হুট করে দেখা করে সারপ্রাইজ দেব, আর ভাবলাম একসাথে ফিরবো। চলো রিক্সা নাও। তিথি তাসিনকে দেখে এগিয়ে আসে। তিথি কথা বলতে বলতে অবাধ্য চুলগুলো সরানোর চেষ্টা করছিল। তাসিন হুট করেই একটু এগিয়ে এলো।
কোনো চিন্তা না করেই ও নিজেই হাত বাড়িয়ে তিথির কপালের উপর পড়ে থাকা চুলগুলো পরম যত্নে সরিয়ে কানের পিছনে গুজে দিল। স্পর্শটা খুব ক্ষণিকের হলেও দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। এখন ঠিক আছে, তোমাকে না দেখতে একদম বাচ্চাদের মতো লাগে যখন চুলগুলো মুখে এসে পড়ে। থ্যাঙ্কস। আচ্ছা, তোমার এই শার্টের হাতাটার কী অবস্থা করেছো? ভাঁজগুলো তো সব এলোমেলো হয়ে আছে। অফিসের সেরা হিরো সেজে থাকো আর হাতাটা ঠিক করতে পারো না? তিথি এবার তাসিনের দিকে এক ধাপ এগিয়ে এলো। তাসিনের শার্টের হাতাটা আধ খেঁচড়া হয়ে ভাঁজ করা ছিল। তিথি খুব মনোযোগ দিয়ে হাতের ভাঁজটা খুলে নতুন করে পরিপাটি করে গুছিয়ে দিল। তাসিন সেসব দেখছিল। রাস্তার মানুষ বা পরিবেশ কোনো কিছুরই খেয়াল ছিল না তাদের। ঠিক তখনই অফিসের পার্কিং থেকে নিজের কালো রঙের BMW গাড়িটি নিয়ে বের হয়েছিল তানিয়া ম্যাম। গাড়িটি গেটের কাছাকাছি আসতেই তার নজর পড়ল তাসিন আর ওই মেয়েটির দিকে। তাসিনের চুল হাত দেওয়া আর তিথি তাসিনের শার্টের হাতা ঠিক করে দেওয়ার দৃশ্যটি তানিয়ার হৃদয়ে আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। এক অসহ্য জ্বালা আর অধিকারবোধ তাকে মুহূর্তেই উন্মাদ করে তুলল। তানিয়া সজোরে ব্রেক কষল। টায়ারের ঘর্ষণে এক বিকট শব্দ হয়। তিনি আর নিজেকে সামলাতে পারেন না। রাগে কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নেমে ঝড়ের গতিতে তাদের দিকে এগিয়ে গেল ওদের দিকে। এসব কি হচ্ছে এখানে? তাসিন, আপনি কি এখানে অফিস করতে আসেন নাকি রাস্তার মাঝখানে নাটক করতে আসেন? তানিয়ার হঠাৎ আবির্ভাবে তাসিন আর তিথি দুজনেই চমকে ওঠে, দূরে সরে দাঁড়ালো। তাসিন কিছু বুঝে ওঠার আগেই তানিয়া একের পর এক কথা শোনাতে শুরু করে। ম্যাম, আপনি হঠাৎ মানে কিছু হয়েছে? কিছু হয়েছে মানে? আপনার কি লজ্জা শরম সব ধুয়ে মুছে গেছে? অফিসের গেটের সামনে দাঁড়িয়ে এই অসভ্যতা করার সাহস আপনার হয় কি করে? এই মেয়েটাকে আর আপনি বা কেন ওর সাথে মাখামাখি করছেন? ম্যাম, আমি ওর বন্ধু। শাট আপ, আমি আপনার সাথে কথা বলছি না। তাসিন, আপনি কি জানেন আপনি কার এমপ্লয়? অফিসের বাইরে এসব নোংরামি বরদাস্ত করা হবে না। আপনার ক্যারেক্টার নিয়ে আমার আগে থেকেই সন্দেহ ছিল, আজ তার প্রমাণও পেলাম। মেয়েদের সাথে এইভাবে ডরাডরি করতে আপনার ঘৃণা করে না? তানিয়া নিজেও জানে না সে কেন এত চিৎকার করছে বা তাসিনকে কেন বকছে। তাসিনের ব্যক্তিগত জীবনে কার সাথে কথা বলবে তা নিয়ে তার মাথা ঘামানোর কথা নয়, কিন্তু জেলাসির অনলে তার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। ম্যাম, আপনি ভুল বলছেন। ও আমার বন্ধু, আমরা জাস্ট কথা বলছিলাম আর ও আমার হাতাটা ঠিক করে দিচ্ছিল। আর বড় কথা, আপনি কেন? এক কথা দুইবার বলবেন না। হাতা ঠিক করে দেওয়ার জন্য আপনার কি হাত নেই নাকি আপনি পঙ্গু? অনেক হয়েছে না, জাস্ট শাট আপ অ্যান্ড গেট ইনটু দ্য কার। তাসিন কিছু বলার সুযোগ পাওয়ার আগেই তানিয়া শক্ত করে তাসিনের হাত জাপটে ধরে। তাসিন ছাড়ানোর চেষ্টা করলে তানিয়া আরও জোরে চেপে ধরলে এবং হিড়হিড় করে টেনে গাড়ির দিকে নিয়ে যায়। তিথি অপলক তাকিয়ে রইল। সে বুঝতেই পারল না তাসিনের বস কেন এত রিয়্যাক্ট করছে। গাড়িতে ওঠার পর তানিয়া সজোরে দরজা বন্ধ করে দিল এবং প্রচণ্ড গতিতে গাড়ি স্টার্ট দিয়ে চলে আসে। তাসিন ভিতরে বসে রীতিমতো কাঁপছে। তানিয়ার ড্রাইভিং স্টাইল দেখে মনে হচ্ছে আজ নিশ্চিত অ্যাক্সিডেন্ট হবে। ম্যাম প্লিজ গাড়িটা আস্তে চালান। আর কাহিনী কি আমাকে বলবেন? কেন আমাকে এভাবে টেনে আনলেন? তিথি আমার কাজিন, ও বন্ধু, ওর সাথে আমি কথা বলতেই পারি। আপনি এত রেগে আছেন কেন? তানিয়া কোনো উত্তর দিল না। স্টিয়ারিং হুইলটা এত জোরে চেপে ধরেছে যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেছে। সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ম্যাম, কথা বলছেন না কেন? আপনি কি আমার উপর রেগে আছেন নাকি আমাকে সন্দেহ করছেন? আমি কি করেছি? কারোর সাথে কথা বলে কি অপরাধ? ম্যাম কিছু তো বলুন, মানে আপনার কোনো সমস্যা আছে তাতে? তানিয়া পাথরের মতো সোজা তাকিয়ে গাড়ি চালাচ্ছিল। তাসিনের কোনো প্রশ্নেরই তিনি উত্তর দিচ্ছিলেন না। তার সারা মাথায় তখন শুধু তিথির সেই হাত আর তাসিনের যত্ন করে চুল গজে দেওয়ার দৃশ্যই ঘুরছিল। মিনিট 15-এর মধ্যেই তাসিনের বাসার সামনে গাড়ি এসে থামে। তানিয়া এমনভাবে ব্রেক করলো যে তাসিন সামনের ড্যাশবোর্ডে ধাক্কা খেতে খেতে বাঁচল। নামুন গাড়ি থেকে। ম্যাম অন্তত কারণটা তো বলবেন। তানিয়া হঠাৎ তাসিনের দিকে ঘুরে তাকিয়ে চিৎকার করে বলে, নামতে বলছি মানে নামুন।
এরপর যদি আমি অফিসের আশেপাশে বা কোথাও কোনো মেয়ের সাথে আপনাকে এইভাবে আঠার মতো লেগে থাকতে দেখি না, তবে আপনার চাকরি তো যাবেই, সাথে এমন শিক্ষা দেব যে জীবনে আর কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবেন না। খবরদার তাসিন, আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবেন না। গেট আউট। তাসিন হতবাক হয়ে গাড়ি থেকে নেমে পড়ল। গাড়িটি মুহূর্তের মধ্যে আবারও চলে গেল। তাসিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিজের শার্টের হাতার দিকে তাকালো। তানিয়া ম্যামের এই ভয়াবহ রুদ্রমূর্তির পিছনের আসল কারণ যে এখনও বুঝতে পারছে না, নাকি বুঝতে পেরেও নিজেকে বোঝাতে চাইছে না। এক অদ্ভুত অস্থিরতা নিয়ে সে বাড়ির দিকে পা বাড়ালো। বাড়িতে ফেরার পর থেকেই তাসিনের মাথার ভিতরে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তানিয়া ম্যামের রাগ আর অহেতুক চিল্লাচিল্লি কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। তাসিন বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবছে, তানিয়া ম্যামের কি আসলে মাথায় কোনো সমস্যা আছে? কারো ব্যক্তিগত বিষয়ে কেউ এভাবে হস্তক্ষেপ করে? তিথি আমার যাই হোক, কারোর সাথে আমি কথা বলবো নাকি বলবো না, তাতে কি ওনার পারমিশন নিয়ে কথা বলবো? অদ্ভুত এক মহিলা। এসব হাবিজাবি ভাবতে ভাবতেই কখন যে রাত পার হয়ে ভোর হয় তাসিন টেরই পায় না। পরের দিন সকাল। তাসিন আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য তৈরি হয়েছে। টাইটা ঠিকঠাক করে যখন সে ব্যাগটা হাতে নিতে যাবে, তখনই ড্রয়িং রুম থেকে লীনা বেগমের উচ্চস্বরে ডাক ভেসে আসে। লীনা বেগম ফোনে কার সাথে যেন উত্তেজিত হয়ে কথা বলছে। তাসিন যেতেই বলে, তাসিন, ওরে তাসিন, এদিকে আয় জলদি। শোন, আজ তোর অফিসে যাওয়ার দরকার নেই। তাসিন অবাক হয়ে মায়ের সামনে এসে দাঁড়ায়। কেন আম্মু, কি হয়েছে? অফিসে না গেলে তো ম্যাম আজ আমাকে আস্ত রাখবে না। রাখ তোর অফিস। এইমাত্র খবর পেলাম তোর খালু মানে তিথির বাবা ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছে। বাইক নিয়ে বাজারে যাচ্ছিল, হুট করে এক অটো এসে সজোরেই ধাক্কা দিয়েছে। অবস্থা নাকি খুব একটা ভালো না, মানে মাথায় লাগছে খুব। তুই এখনই সিটি হাসপাতালে যা। তিথি মেয়ে মানুষ, ও একা এত কিছু সামলাতে পারবে না। সেখানে একটা ছেলে মানুষ দরকার। তুই জলদি বের হ। খালুর অ্যাক্সিডেন্টের খবর শুনে তাসিনের বুকটা কেঁপে ওঠে। সে আর এক মুহূর্ত দেরি করে না। অফিসের ব্যাগটা কাঁধে ঝোলানো অবস্থাতেই সে তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে আসে। অটো স্ট্যান্ডে এসে একটা অটো নিয়ে সরাসরি হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে পৌঁছে তাসিন দেখে করিডোরে তিথি বসে অঝরে কাঁদছে। ওর চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। তাসিনকে দেখেই তিথি দৌড়ে এসে ওর হাত জড়িয়ে ধরে। তাসিন, আব্বু ভেতরে ওটিতে, ডাক্তাররা কিছুই বলছে না। আমি খুব ভয় পাচ্ছি রে, যদি আব্বুর কিছু হয়ে যায়। শান্ত হ তিথি, কান্নাকাটি করিস না। খালু শক্ত মানুষ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার কি বললেন? বললেন মাথায় চোট লেগেছে আর পায়ে ফ্র্যাকচার হয়েছে, রক্ত লাগছে প্রচুর। আমি একা কিছুই বুঝতে পারছি না। তুই এখানে বস, আমি ব্লাড ব্যাংকে আর রিসেপশনে কথা বলে আসছি। তুই চিন্তা করিস না, আমি সব দেখছি। তাসিন ঝড়ের গতিতে দৌড়াদৌড়ি করে ফর্ম ফিল আপ, ওষুধের লিস্ট সংগ্রহ আর রক্তের ব্যবস্থা করতে শুরু করে। অন্যদিকে তানিয়া আজ অনেক সকালে অফিসে এসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তার মনটা আজ একদম সায় দিচ্ছে না কাজে। কাল তাসিনকে অতগুলো কটু কথা বলার পর থেকেই তার ভিতরে এক ধরনের অপরাধবোধ কাজ করছে। তানিয়া বারবার তাসিনের ডেস্কের দিকে তাকাচ্ছে, কিন্তু তাসিন এখনও আসেনি। অফিসের সময় পার হয়ে আধা ঘন্টা হয়ে গেল, অথচ তাসিনের দেখা নেই। তানিয়া নিজের কেবিনে পায়চারি করছে। অস্থিরতা সামলাতে না পেরে তিনি তাসিনকে ফোন দেয়। একবার, দুইবার, তিনবার তাসিন ফোন রিসিভ করছে না। তানিয়ার মেজাজ এবার সপ্তমে চড়ে যায়, সাথে যোগ হয় এক অজানা আতঙ্ক। তাসিন কি তবে কালকের অপমানে চাকরি ছেড়ে দিল, নাকি ও ইচ্ছে করে আমার কল ধরছে না? ঠিক এমন সময় কেবিনে নক করে ভিতরে প্রবেশ করেন ম্যানেজার জামিন সাহেব। গুড মর্নিং ম্যাম। বিদেশের ক্লায়েন্টের সাথে আমাদের যে গুরুত্বপূর্ণ মিটিংটা ছিল সেটার সময় হয়ে এসেছে। তবে ক্লায়েন্ট জানিয়েছিলেন দিনে অফিসে নয়, বরং পাশের রয়্যাল ডাউন রেস্টুরেন্টে বসে লাঞ্চের সাথে মিটিংটা করতে চান। আমাদের এখনই বেরোতে হবে ম্যাম। তানিয়া বিরক্তি নিয়ে কপালে হাত দেয়। তার এখন কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না, শুধু তাসিনকে এক নজর দেখতে ইচ্ছে করছে। কিন্তু প্রফেশনাল খাতিরে তিনি না করতে পারেন না। মন খারাপ নিয়ে বলে, ঠিক আছে জামিন সাহেব, চলুন গাড়ি বের করতে বলুন। তানিয়া ভারী মন নিয়ে অফিসের ফাইলগুলো গুছিয়ে নিয়ে বের হয়ে পড়ে।
পুরোটা পথ তিনি জানালার বাহিরে তাকিয়ে থাকে। তার চোখ শুধু তাসিনকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে দুপুর গড়াতে শুরু করেছে। খালুর জ্ঞান ফিরেছে এবং ডক্টর জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত। তিথি একটু শান্ত হলেও সকাল থেকে এক ফোঁটা পানিও ওর পেটে পড়েনি। তাসিন লক্ষ্য করে তিথি দুর্বল হয়ে পড়েছে। তিথি শোন, খালু এখন ভালো আছে, তুই সকাল থেকে কিছু খাসনি। এভাবে থাকলে তুইও অসুস্থ হয়ে যাবে। চল হাসপাতালের পাশের রেস্টুরেন্টে গিয়ে দ্রুত কিছু খেয়ে আসি। রয়্যাল ডাইনে যাই চল। আমার কিছু খেতে ইচ্ছে করছে না তাসিন, আব্বু সুস্থ না হওয়া পর্যন্ত। একদম জেদ করবি না, আধা ঘন্টার মধ্যে আমরা খেয়ে ফিরবো, চল আমার সাথে। তাসিন তিথিকে এক প্রকার জোর করেই হাসপাতালের কাছে সেই দামি রেস্টুরেন্টে নিয়ে আসে। ওরা দুজনে একটা কোণার টেবিলে বসে অর্ডার দেয়। তিথি এখনও টিস্যু দিয়ে চোখ মুছছে, আর তাসিন ওকে সান্ত্বনা দিতে দিতে নিজের হাত দিয়ে ওর চোখে জল মুছে দিচ্ছে এবং খাবার এগিয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে রেস্টুরেন্টে প্রবেশ করেন তানিয়া এবং ম্যানেজার জামিন। তানিয়া কটকট করে ভিতরে ঢুকে ক্লায়েন্টের টেবিলের দিকে এগোতে থাকে, কিন্তু হুট করেই তার পা দুটো যেন মাটির সাথে গেঁথে যায়। সামনের টেবিলে বসে আছে তাসিন, আর তার সাথে সেই মেয়েটি তিথি। তাসিন পরম যত্নে তিথির হাত ধরে আছে আর ওর চোখে জল মুছিয়ে দিচ্ছে। তাসিনের চোখে যে মায়া আর মমতা তানিয়া দেখতে পাচ্ছে, তা দেখে তার কলিজা যেন পুড়ে খাঁক হয়ে যাচ্ছে। অফিসের কাজ ফাঁকি দিয়ে তাসিন এই মেয়ের সাথে এখানে রোম্যান্স করছে। তানিয়া সারা শরীরে রাগের আগুন জ্বলে ওঠে। তার মনে হচ্ছে এই মুহূর্তে গিয়ে টেবিলটা উল্টিয়ে দিতে। তাসিন তার ফোন রিসিভ করেনি এই মেয়ের সাথে সময় কাটাবে বলে। তানিয়ার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে। তিনি ক্লায়েন্টের কথা ভুলে গিয়ে স্থির দৃষ্টিতে তাসিন আর তিথির দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে যেন আগুনের গোলা বের হচ্ছে। তানিয়া নিজেকে সামলাতে পারছে না। তিনি ম্যানেজার জামিনের দিকে তাকিয়ে তীব্র স্বরে বলে, মিটিং আপনি শুরু করুন জামিন সাহেব, আমি আসছি। তানিয়া দ্রুত পায়ে তাসিনদের টেবিলের দিকে এগোতে থাকে। তাসিন আর তিথির টেবিলের ঠিক পাশে এসে দাঁড়ায়। তার শরীরের প্রতিটি রক্তবিন্দু তখন রাগে টকবক করে ফুটছে। তাসিন তিথিকে সান্ত্বনা দিতে এতটাই মগ্ন যে সে খেয়ালই করেনি পাশে যমদূতের মতো কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ টেবিলের উপর কারো ছায়া পড়তে দেখে তাসিন অনিচ্ছার সত্ত্বেও মাথা তোলে। তানিয়ার থমথমে রুদ্রমূর্তি দেখা মাত্রই তাসিন সিট ছেড়ে এক লাফে দাঁড়িয়ে পড়ে। ম্যাম, আপনি এখানে? তানিয়া কোনো উত্তরের অপেক্ষা করে না। তানিয়া হাত উঠিয়ে হুশ জোরে আছড়ে পড়ে তাসিনের বাম গালে। ঠাস করে শব্দটা এতই জোরে হয় যে পুরো রেস্টুরেন্টের মানুষের খাওয়া বন্ধ হয়ে যায়। সবাই হাঁ করে সেই দিকেই তাকিয়ে থাকে। তিথি ভয়ে উঠে দাঁড়ায়। সে বিশ্বাসই করতে পারছে না যে সবার সামনে তার বস তাকে এভাবে থাপ্পড় মারতে পারে। এই তোর ব্যস্ততা, হারামি কোথাকার! কতবার তোকে কল করেছি জানিস? সকাল থেকে অফিস ফাঁকি দিয়ে আমার ফোন রিসিভ না করে তুই এখানে এই মেয়ের সাথে বসে রোম্যান্স করছিস, লজ্জা করে না তোর? ম্যাম, আপনি ভুল বলছেন, আমার কথা শুনুন। একদম চুপ। তোর মতো একটা দুশ্চরিত্র ছেলের থেকে আর কি আশা করা যায়? অফিসে কাজের বাহানা করিস আর বাইরে এসে মেয়ে নিয়ে ঢলাঢলি করিস। আমারই ভুল যে তোর মতো একটা ছেলেকে আমি লাইভ প্রশ্রয় দিয়েছি। তোকে তো জুতা পিটা করা উচিত। এই মেয়েটাও কি তোর মতো নির্লজ্জ? তানিয়া এতটাই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে যে টেবিলের উপর রাখা কাচের গ্লাস আর প্লেটগুলো হাত দিয়ে সজোরে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। ঝনঝন শব্দে চিনেমাটির প্লেটগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ে। তিথি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কাঁদতে শুরু করে। কি হলো, কথা বেরোচ্ছে না কেন? ক্যারেক্টারহীন ছেলে একটা। জাস্ট মাইন্ড ইট, আজকে তোর ক্যারিয়ার শেষ করে দেবো আমি। তাসিন এতক্ষণ মুখ বুজে সব সহ্য করছিল, কিন্তু তানিয়া যখন তিথিকে জড়িয়ে নোংরা কথা বলা শুরু করে এবং সবার সামনে তাকে ক্যারেক্টারহীন চরিত্রহীন বলে গালিয়ে দেয়, তখন তাসিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অপমানিয়ার রাগে তাসিনের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। তানিয়া পুনরায় তাসিনকে মারার জন্য হাত তুলতেই তাসিন ক্ষিপ্র গতিতে তানিয়ার হাত ধরে ফেলে এবং উল্টো তানিয়ার গালে ঠাস ঠাস করে দুটো কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। রেস্টুরেন্টের ভিতরে এবার পিনপতন নিস্তব্ধতা নেমে আসে।
তানিয়া নিজের গাল চেপে ধরে অবিশ্বাস্য নজরে তাসিনের দিকে তাকিয়ে থাকে। শাট আপ মিস তানিয়া, জাস্ট শাট আপ। আপনার সমস্যা কি বলবেন আমাকে? যেদিন থেকে আপনি অফিসে পা রেখেছেন সেদিন থেকে বিনা কারণে আমার পেছনে লেগে আছেন। আপনি কি নিজেকে মহারানী মনে করেন? যা খুশি তাই বলবেন আর আমি সহ্য করব? তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। আপনি কি মানুষ নাকি জানোয়ার? একবার কি জানার চেষ্টা করেছেন কেন আমি অফিসে যাইনি, কেন ফোন ধরিনি? ও আমার কাজিন, ওর বাবা মানে আমার খালু আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। মেয়েটা সকাল থেকে এক ফোঁটা পানিও মুখে দেয়নি। কাঁদতে কাঁদতে ওর জান শেষ। আমি ওকে জোর করে এখানে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য, আর আপনি না জেনে না বুঝে সবার সামনে নোংরা ড্রামা শুরু করলেন। কিন্তু আমি তো দেখলাম তুমি ওর হাত ধরছো। তো কি করব? আমার বোন কাঁদছে, আমি ওকে সান্ত্বনা দেব না? আপনার মতো পাথরের মন তো সবার না। আপনার অফিসের চাকরি করি বলে কি আপনি আমাকে কিনে নিয়েছেন? আপনার ওই পয়সা, চাকরি আর টাকা দিয়ে আপনি কি করবেন জানি না, কিন্তু আমার আত্মসম্মান আপনার ওই কুৎসিত ইগোর চেয়ে অনেক বড়। রেস্টুরেন্টের সবাই তাসিনের কথা শুনে তানিয়াকে ধিক্কার দিতে শুরু করে। তানিয়া বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে, কিন্তু তাসিনের রাগ তখন আকাশচুম্বী। আপনার ওই জাহান্নামের চাকরিতে আমি লাথি মারলাম। আজ এখন এখান থেকেই আমি চাকরি ছেড়ে দিলাম। আপনার মতো একজন অসুস্থ মস্তিষ্কের মহিলার আন্ডারে কাজ করার চেয়ে রাস্তায় ভিক্ষা করা অনেক ভালো। তিথি, আয় আমার সাথে। এখানে আর এক মুহূর্ত থাকা মানে নিজের সম্মান ধুলোই মেশানো। তাসিন তানিয়াকে এক ধাক্কায় পাশ কাটিয়ে তিথির হাত ধরে গটগট করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। তানিয়া সেই ভাঙা কাঁচের টুকরো আর ছড়ানো খাবারের মাঝখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তাসিনের সেই শেষ কথাগুলো তার কানে তীরের মতো বিঁধছে। তাসিন একবারের জন্য পিছন ফিরে তাকালো না। তানিয়া চোখের কোণে অজান্তেই পানি গড়িয়ে পড়ে। 2 সপ্তাহ কেটে যায়। এই কয়েকদিন তাসিন একবারের জন্য অফিসে ত্রিসীমানায় পা রাখেনি। নিজের ফোনটা পর্যন্ত সে সুইচ অফ করে রেখেছে, যেন বাহিরের জগতের কোনো শব্দ তাকে স্পর্শ করতে না পারে। বাড়িতে তানিয়া ম্যামের সাথে ঘটে যাওয়া সব কথা সে লীনা বেগমকে খুলে বলেছে। মা হিসেবে তিনি ব্যথিত হলেও ছেলের আত্মসম্মানবোধের জায়গায় কোনো আপোষ করতে বলেনি। তাই বাড়িতে এ নিয়ে এখন আর কোনো অশান্তি নেই। খালু এখন অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ তিথি আসে তাসিনদের বাড়িতে। তাসিন তখন বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। তিথি ওর পাশে এসে দাঁড়ায়। কিছুক্ষণ কুশল বিনিময়ের পর দুজনেই বিষণ্ণ মনে চুপচাপ রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। চাকরিটা তাহলে সত্যিই ছেড়ে দিলে তাসিন? ওখানকার অধ্যায় আমি চিরতরে বন্ধ করে দিয়েছি। আমার জন্য, তাই না রে? আমার কারণে সেদিন তোকে এত কথা শুনতে হয়েছে। তুই অপমানিত হয়েছিস। না, এমন কোনো বিষয় না। ওটা স্রেফ তোর জন্য না, নিজের সম্মানের জন্য। কারো হয়তো সন্দেহ আর নোংরামি সহ্য করার পাত্র আমি নই। তিথি দীর্ঘশ্বাস ফেলে তাসিনের দিকে তাকায়। ওর চোখে এক অদ্ভুত চাহনি। তুই না আস্ত একটা গাধা তাসিন, কিছুই বুঝিস না। কেন রে, হঠাৎ গাধা কেন হতে যাব? তানিয়া ম্যাম যে তোকে কতটা ভালোবাসেন সেটা কি তুই একবারও বুঝতে পারিসনি? আমি মেয়ে মানুষ, অন্য একটা মেয়ের চোখের ভাষা আমি বুঝি তাসিন। ওনার ওই প্রচণ্ড রাগ, কথায় কথায় তোকে জ্বালানো, আর সেদিন রেস্টুরেন্টে আমাদের দেখে ওভাবে পাগল হয়ে যাওয়া, সবটাই ছিল ওনার গভীর ভালোবাসা আর অধিকার বোধ থেকে জন্ম নেওয়া জেলাসি। তিনি তোকে হারানোর ভয়ে কুৎসিত হয়ে উঠেছিল। গাধা না হলে এটাকেও মিস করে? তিথির কথা শুনে তাসিনের বুকের ভিতরটা হঠাৎ কেঁপে ওঠে। তানিয়া ম্যামের রাগী মুখটা বারবার ওই চোখের সামনে ভেসে আসছে, তবে সে নিজেকে সামলে নেয়। লাগবে না সব ফালতু কথা, যা তো এখান থেকে। ভালোবাসা আর পাগলামির মধ্যে পার্থক্য আছে। তুই এখন যা, আমি একটু একা থাকতে চাই। তিথি আর কথা না বাড়িয়ে ছাদ থেকে নেমে যায়, কিন্তু তানিয়ার কথাগুলো মৌমাছির মতো গুনগুন করতে থাকে। আসলে কি তানিয়া ম্যাম আমাকে ভালোবাসে? এই প্রশ্নটা তাকে অস্থির করে তোলে। ঠিক সেই সময় লীনা বেগম ছাদে আসেন। ছেলের মাথায় হাত বুলিয়ে তিনি আদুরে গলায় বলেন, দেখ তাসিন, গত কয়েকটা দিন তোর উপর দিয়ে অনেক ধকল গেছি। এভাবে ঘরে বসে থাকলে মন আরও খারাপ হবে। তার চেয়ে বরং তুই তোর বড় আপুর বাসা থেকে কয়েকটা দিন ঘুরে আয়। সেখানে গেলে দেখবি মন থেকে
এসব এক নিমিষেই ধুয়ে গেছে। তাসিন কিছুক্ষণ মাথা নিচু করে ভাবে, আসলেই তার এখন একটা ব্রেক দরকার। এমন ঘিঞ্জি পরিবেশ আর তানিয়ার স্মৃতি থেকে দূরে যাওয়া জরুরি। বেশ আম্মু, তুমি যখন বলছো তখন যাবো। আপুর শ্বশুরবাড়ির ঠিকানাটা দাও, তবে একটা শর্ত, আপুকে আগে থেকে কিছু জানানো যাবে না। আমি সারপ্রাইজ দিতে চাই, দেখি দুলাভাই আর আপু আমাকে দেখে কেমন আপ্যায়ন করে। আজ বিকেলেই আমি রওনা হব। লীনা বেগম খুশি হয়ে ঠিকানাটা বুঝিয়ে দেন। তাসিন ব্যাগ গুছিয়ে নিতেই নিজের ঘরের দিকে পা বাড়ায়, কিন্তু মনের কোনো এক কোণে তানিয়ার সেই রাগী অথচ মায়াবী চেহারাটা ধ্রুব তারার মতো জ্বলতে থাকে। লীনা বেগমের দেওয়া ঠিকানা ধরে বিশাল এক বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। ওর চোখ কপালে ওঠায় জোগাড়। বিরাট বড় রাজকীয় বাড়ি। গেটের কারুকাজ দেখে তাসিন নিজের মনে দ্বিধায় পড়ে যায়। ওর বোনের বিয়ে এত বড়লোক বাড়িতে হয়েছে, সেটা সে কোনোদিনও ভাবতেই পারেনি। বাড়ির সামনে সুসজ্জিত বাগানে ল্যাম্পপোস্টের হলুদ আলো এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। তাসিন ধীর পায়ে মেন দরজার কাছে এগিয়ে এসে কলিং বেল বাজায়। প্রায় 30 সেকেন্ড, কোনো সাড়া শব্দ নেই। তাসিন ভাবছে সে ভুল ঠিকানায় আসেনি তো। দরজা খোলার শব্দ হয়। দরজাটি পুরো খুলতেই তাসিন পাথরের মতো দাঁড়িয়ে থাকে। ওর মনে হয় চোখের সামনে কোনো বিভ্রম দেখছে সে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তাসিনের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। যাকে সে সারা জীবনের মতো ভুলে যেতে চেয়েছিল, সেই তানিয়া ম্যাম দাঁড়িয়ে আছে তার সামনে। ওদিকে তানিয়াও তাসিনকে দেখে এতটাই বিমূঢ় হয়ে গেছে যে তার হাত থেকে দরজার নবটি প্রায় ফসকেই যাচ্ছিল। দুজনের মাঝখানে এক দীর্ঘ অস্বস্তিকর নীরবতা নেমে আসে। তাসিন অবাক হয়ে লক্ষ্য করে মাত্র 2 সপ্তাহে তানিয়ার কি করুণ দশা হয়েছে। সেই প্রতাপশালী রাগী বসের চেহারা এখন মলিন, চোখের নিচে গভীর কালি পড়েছে, গাল দুটো ভেঙে গেছে, চুলগুলো অগোছালো। দেখে মনে হচ্ছে দিনের পর দিন মেয়েটি ঠিকমতো ঘুমোয়নি এবং না খেয়ে আছে। তানিয়ার সেই মায়াবী চোখে আজ শাসনের বদলে একরাশ হাহাকার আর অপরাধ বোধ স্পষ্ট ফুটে উঠেছে। ঠিক সেই মুহূর্তে ভিতর থেকে তাসিনের বড় বোন সিনথির গলা শোনা যায়। কে এসেছে তানিয়া? কাউকে কি দরকার? ওভাবে দরজায় মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? সিনথি দ্রুত পায়ে দরজার কাছে এগিয়ে আসতেই চমকে ওঠে। আরে ভাই, তুই? তাসিন, তুই এখানে? হাই আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি? তুই আমার বাড়িতে প্রথমবার এসেছিস, অথচ আমি কিছুই জানি না। তানিয়া, তুমি এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? সরো সরো, আমার ভাইকে ভেতরে আসতে দাও। দুজনেই যেন ঘোর কাটে। তাসিন দ্রুত নিজের চোখের পলক সরিয়ে নিচের দিকে তাকায়। তানিয়াও মাথা নিচু করে এক পাশে সরে দাঁড়ায়। সিনথি তাসিনের হাত ধরে এক প্রকার টেনে ড্রয়িং রুমে নিয়ে আসে। ভাইকে প্রায় 1 বছর পর সামনে পেয়ে সিনথি আবেগ ধরে রাখতে পারে না। সে তাসিনকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে ফেলে। তাসিনের চোখের কোনো আজ ভিজে ওঠে। ভাই, তুই কখন আসলি রে? আগে বললি না কেন? আমি নিজে গাড়ি পাঠাতাম। বস এখানে, আরাম করে বস। বল কি খাবি? কিন্তু তোর চেহারার এই দশা কেন? ঠিকমতো কি খাওয়া দাওয়া করিস না? আম্মু বলল তুই নাকি চাকরি ছেড়ে দিয়েছিস। কি এমন হলো যে হুট করে এমন সিদ্ধান্ত নিলি? তাসিন মাথা নিচু করে সোফায় বসে থাকে। সে বুঝতে পারছে না কি করবে। সিনথি আবারও উৎসাহ নিয়ে কথা শুরু করে। ধর, বাদ দে এসব, ওসব কথা পরে হবে। আগে তোর জন্য নাস্তা বানাতে যাই। তুই বস, তানিয়ার সাথে গল্প কর। ও, তোদের তো পরিচয় করানো হয়নি। তাসিন, ও হচ্ছে আমার ননদ তানিয়া, এই বাড়ির আদরের মেয়ে। আর তানিয়া, এটাই আমার একমাত্র ভাই তাসিন, যার কথা তোমাকে সবসময় বলতাম। তোমরা কথা বলো, আমি আসছি। সিনথি দৌড়ে রান্নাঘরের দিকে চলে যায়। ড্রয়িং রুমে এখন শুধু তাসিন আর তানিয়া। এক অসহ্য নীরবতা চারপাশকে ঘিরে ধরে। তাসিন এক পলক তানিয়ার দিকে তাকাতেই দেখে তানিয়া স্থির দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। তানিয়ার চোখে সেই আর্তনাদ তাসিনকে বিচলিত করে তোলে। ওর খুব ইচ্ছে করছে একবার ডাকতে, তানিয়ার এই অবস্থার কারণ জানতে চাইতে, কিন্তু মনের গভীরে জমে থাকা একটা ভয় যেন তাকে থামিয়ে দিয়েছে। তানিয়া কিছু সময় ছাই দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কোনো কথা না বলে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরের তলায় নিজের ঘরে চলে যায়।
তাসিন শুধু তার চলে যাওয়ার পথের দিকেই তাকিয়ে থাকে। সে নিজের মনে বিড়বিড় করে বলে, তার মানে তানিয়া ম্যাম আমার দোলাভাইয়ের বোন? পৃথিবীটা এত ছোট কেন? কিছুক্ষণ পর বাড়ির সবাই ড্রয়িং রুমে জড়ো হয়। তাসিনের দুলাভাই অফিস থেকে ফিরে ভাইকে দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। আরে শালক সাহেব, আপনি তো পুরো সারপ্রাইজ দিয়ে দিলেন। সিনথি তো সবসময় তোমার গল্প করে, আজ অনেক দিন পর এই বাড়িতে একটা খুশির আমেজ এলো। তানিয়া তো ইদানিং একদম চুপচাপ হয়ে গিয়েছিল, আপনি আসাতে মনে হচ্ছে বাড়িটা আবার প্রাণ ফিরে পাবে। বাড়ির লোকজনের সাথে কুশল বিনিময় করলেও তাসিনের মন পড়ে থাকে তানিয়ার দিকে। তাসিনের মনে তিথি সেই কথাটা বারবার প্রতিধ্বনিত হতে থাকে। তানিয়া ম্যাম যে তোকে ভালোবাসে সেটা বুঝতে পারিসনি, গাধা। পরের দিন সকাল, সূর্য জানালার পর্দা ভেদ করে ঘরের ভিতর এসে পড়েছে, কিন্তু তাসিনের মনের ভিতর অস্বস্তির মেঘ কাটছে না। গতকাল সন্ধ্যায় বড় বোনের বাড়িতে এসে তানিয়া ম্যামকে ওভাবে দেখার পর থেকেই তাসিনের নিজের অজান্তেই হাত পা কাঁপছে। সারা রাত সে এক ফোঁটাও ঘুমোতে পারেনি। বারবার মনে হয়েছে নিয়তি তাকে কোনো গোলক ধাঁধায় এনে দাঁড় করিয়েছে। অবাক করা বিষয় হলো, গত রাতের খাবারের সময় তানিয়া একবারের জন্যও নিচে নামেনি। এমনকি বাড়ির কেউ তাকে কেউ নিচে নামাতে পারেনি। সিনথি বারবার বলেছে তানিয়া কারোর কথাই শোনেনি। অস্থিরতা নিয়ে তাসিন ড্রয়িং রুমের কোণে দাঁড়িয়ে সিনথির দিকে তাকায়। সিনথি টেবিলের ফুলদানি সাজাচ্ছে। তাসিন বেশ সাহস সঞ্চয় করে বোনের কাছে এগিয়ে যায়। আপু, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল ভাই, কি বলবি? কোনো কিছু দরকার? না মানে, তোমার এই ননদ কি আগে থেকেই এমন? কারোর সামনে আসে না কেন? উনি কি অসুস্থ? মানে কাল থেকে তো ওনার কোনো দেখাই পেলাম না। সিনথি একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে ফুলদানিটা টেবিলের উপর রাখে। ওর চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আরে না ভাই, তানিয়াকে তো তুই চিনিস না। ও যে কত চঞ্চল আর হাসি খুশি একটা মেয়ে ছিল, সেটা বলে বোঝাতে পারবো না। এই বাড়িতে সবসময় ওর হাসির আওয়াজ শোনা যেত, কিন্তু আজ প্রায় 2 সপ্তাহ ধরে ও নিজেকে ঘরবন্দি করে রেখেছে, কারোর সাথেই কথা বলে না। সারাক্ষণ রুমে বসে একা একা কাঁদে। অনেক জোর করে জিজ্ঞাসার পর একদিন আমাকে বলল ও একটা ছেলেকে খুব ভালোবাসতো। ছেলেটা নাকি ওর অফিসেরই কেউ, কিন্তু কি এক ঝামেলা করে ছেলেটা ওকে ছেড়ে চলে গেছে। ও বিশ্বাস করে ছেলেটা ওকে ভালোবাসে না। তুই বলতো ভাই, তানিয়ার মতো এত শিক্ষিত আর সুন্দরী একটা মেয়েকে কোন গাধা রিজেক্ট করে? তারপর থেকেই মেয়েটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ঘুমোয় না, মাঝরাতে একা ছাদে গিয়ে বসে থাকে। অফিস যাওয়া তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। কিন্তু তাসিন, এসবের মাঝে তোর চেহারার এই দশা কেন? তুইও কি কারো বিরহে শুকিয়ে গেছিস নাকি? তাসিন বুকের ভিতর একটা তীব্র টান অনুভব করে। সিনথির কথাগুলো তীরের মতো ওর কলিজায় বিঁধছে। তিথি ঠিকই বলেছিল, তানিয়ার এই শাসন আর রাগের পিছনে এক সাগর ভালোবাসা ছিল, যাও বুঝতে পারেনি। তাসিন একটা জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নেয়। আপু, আমিও একজনকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে মনের কথা বলতে পারিনি বলেই হয়তো আজ আমারও এই দশা। ভেতরটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। সিনথি মজা করে তাসিনের চুলে বিলি কেটে দেয়, তারপর পাশে বসিয়ে বলে, ধুর গাধা, আমাদের বাড়ির ছেলেমেয়েরা কি এতই ভীতু যে মনের কথা বলতে পারে না? যা, এখন সকলের খাবারের জন্য রেডি হ গিয়ে। আপু, একটা কাজ করো তো, তুমি খাবারগুলো সুন্দর করে ট্রেতে সাজিয়ে দাও। আজ তোমার ননদকে খাওয়ানোর দায়িত্ব আমার। সিনথি অবাক হয়ে তাসিনের দিকে তাকায়, তারপর বলে, কি বলিস? তুই পারবি? বাড়ির কতজন ট্রাই করলো, কেউ পারলো না। তুই যদি ওকে খাওয়াতে পারিস, তবে তুই যা চাইবি তোর দুলাভাই তোকে তাই দিবে। পারবো আপু, বেআইনকে কীভাবে হাসাতে হয় সেই টেকনিক আমার জানা আছে। তুমি শুধু খাবারটা দাও। কিছু সময় পর সিনথি একটা ট্রেতে গরম ধোয়া ওঠা খাবার সাজিয়ে তাসিনের হাতে দেয়। তাসিন বুক ভরে সাহস নিয়ে দোতলার সিঁড়ি বেয়ে তানিয়ার দরজার সামনে গিয়ে দাঁড়ায়। কয়েকবার লম্বা শ্বাস নিয়ে ও দরজায় মৃদু ধাক্কা দেয়। ভিতর থেকে একটা কান্না মাখা আর ক্লান্ত কণ্ঠ ভেসে আসে। কে? ভাবি, তোমাকে তো বললাম আমি খাবো না। আমাকে কেন রোজ ডিস্টার্ব করো? চলে যাও এখান থেকে। দরজায় আপনার ভাবি না, আপনার ভাবির ভাই দাঁড়িয়ে আছে। দরজাটা খোলেন, সিনিয়র বেআইন।
ভিতর থেকে টু শব্দ নেই। তানিয়া হয়তো ভাবতেই পারেনি তাসিনও দরজার সামনে আসতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই দ্রুত পায়ে দরজা খোলার শব্দ হয়। তানিয়া দরজা খুলতেই তাসিন দেখে ওর সামনে এক আলুথালু রূপসী দাঁড়িয়ে। তানিয়া অবাক চোখে তাসিনের দিকে তাকিয়ে থাকে। তাসিন গট গট করে ঘরের ভিতর ঢুকে খাবারটা টেবিলের উপর রাখে। হ্যালো বেয়ান, কেমন আছেন? শুনলাম কোন এক গাধার প্রেমে পড়ে আপনি নাকি একদম ছ্যাঁকাকে ব্যাগা হয়ে পড়েছেন। তা সেই মহা গাধাটা কে? নামটা জানলে একটু পিটিয়ে আসতাম। কে কে বললো এসব ফালতু কথা? আপনার ভাবি বলেছে গো বেয়ান। কেন মিথ্যা বলেছে? আয়নায় নিজের মুখটা একবার দেখেছেন? এই চেহারা নিয়ে অফিসে গেলে তো লোকে আপনাকে বস নয় পেতনি বলবে। তানিয়ার রাগে আর অভিমানে তাসিনের দিকে তাকাই। তাসিন শয়তানি মার্কা হাসি দিয়েছে, রেগে বলে, ভাবিটা না একদম বাজে, সব বলে দেয়। তা তুমি এখানে কি করছো? রুমে আসার পারমিশন কে দিল? যাও রুম থেকে বেরো। কেন যাব? রুম কি আপনার একার? আমার বোনের বাড়ি, আমার দুলাভাইয়ের বাড়ি। আমি যেখানে খুশি থাকবো। তোমাকে যেতে বলছি মানে যেতে বলছি। কেন থাকবে তুমি এখানে? আমার ইচ্ছা। আমার সেই বদ মেজাজি আর রাগী বসের পার্সোনাল রুমে আমি আসবই। তাতে আপনার কি? আমারই সব। আমি বলেছি বের হোক, অসহ্য। যাব না। আগে এই খাবারগুলো শেষ করেন, তারপর যাব। একদম চুপচাপ খেয়ে নেন। খাবো না, আমার খিদে নেই। কেন? ওই গাধাটার শোকে খাওয়া দাওয়া বন্ধ নাকি? এমনি খাবো না তো খাবো না। আচ্ছা, আমি যদি বলি ভালোবাসি, তাহলে কি খাবেন না? তানিয়া মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। ওর হৃদযন্ত্রের স্পন্দন যেন এক পলকের জন্য থেমে যায়। ও কি ভুল শুনল? তানিয়া ফ্যাল ফ্যাল করে তাসিনের দিকে তাকিয়ে থাকে। তাসিনের মুখে এখন এক চিলতে দুষ্টুমি আর এক সাগর ভালোবাসা মাখা মুচকি হাসি। কি কি বলে তুমি? বললাম তো ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে তানিয়া ম্যাম। মিথ্যে কথা। তুমি আমাকে ঘৃণা করো। তুমি আমাকে চড় মেরেছিলে। তুমি অপমান করে চলে গিয়েছিলে। তুমি মিথ্যে বলছো। না রে পাগলি, সত্যিই তোমাকে ভালোবাসি। এই 2 সপ্তাহ তোমাকে ছাড়া থাকতে গিয়ে বুঝেছি আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসে তুমি আছো। তোমার ওই শাসন আর রাগ যে আমার প্রতি তোমার অধিকার ছিল, সেটা বুঝতে দেরি হয়ে গেছে। বিশ্বাস হয় না। তুমি আমাকে ছেড়ে যাবে না তো আবার? কিভাবে বিশ্বাস করাবো জানি না তো। আচ্ছা, পেয়েছি একটা উপায়। তাসিন আর এক মুহূর্ত দেরি করে না। তানিয়া দ্বিধা কাটানোর জন্য ও এক পা এগিয়ে এসে তানিয়ার মুখটা নিজের 2 হাতের আঁচলায় ভরে নেয়। তানিয়া কিছু বুঝে ওঠার আগেই তাসিন ওর নিজের ঠোঁট ধরে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। দীর্ঘ এক নিবিড় চুম্বনে তাসিন তার সমস্ত ভালোবাসা উজাড় করে দেয় তানিয়ার জন্য। তানিয়া প্রথমে বোকার মতো দাঁড়িয়ে থাকলেও পরক্ষণেই তাসিনকে শক্ত করে জড়িয়ে ধরে টুকরে কেঁদে ওঠে। ওর কান্না তোড়ে তাসিনের শার্ট ভিজে যায়। কেন করলে এমন? তুমি কি বুঝতে পারোনি আমি তোমাকে কতটা ভালোবাসতাম? এভাবে কেউ চলে যায়? আমি না হয় একটু রাগি, তাই বলে কি ওইভাবে ছেড়ে যেতে হবে? আমি যে তোমাকে ছাড়া মরে যাইতাম তাসিন। আমিও তো মরে যাচ্ছিলাম। এই কদিনে বুঝেছি তোমার ওই শাসনের মানে ছিল আমাকে আগলে রাখা। সরি সরি তানিয়া, আমি ভুল বুঝেছিলাম। আর কখনো এমন করবে না। আমি সরি তাসিন। সেদিন অফিসে আর রেস্টুরেন্টে ওভাবে কথা শোনানোর জন্য জেলেসিতে আমি পাগল হয়ে গেছিলাম। সরি তখনই অ্যাকসেপ্ট হবে যখন তুমি এই খাবারগুলো শেষ করবে। আগের মতো চেহারা সুন্দর করতে হবে। আমি আবার কোনো পেতনির সাথে প্রেম করতে পারবো না কিন্তু। ও, তার মানে এই হলো কাহিনী। দুজনেই আটকে উঠে একে অপরকে ছেড়ে দেয়। তাকিয়ে দেখে দরজার আড়ালে সিনথি দাঁড়িয়ে হাসছে। তানিয়া লজ্জায় তাসিনের পিছনে মুখ লোকায়। না না, থামলে কেন? কন্টিনিউ করো। আমি তো জানি আমার ভাইটা একটা জাদুকর। মানে আপু, আসলে মানে ভাবি, আসলে ও আমাকে জাস্ট খাবার খেতেই বলছিল। বুঝেছি আমি। আর ডেমো দিতে হবে না, চালিয়ে যাও। কিন্তু খাবারগুলো যে ঠান্ডা হচ্ছে। তানিয়া, এবার নিচে নামবি তো? হ্যাঁ ভাবি, আমি নিচে আসছি। সবার সাথে বসেই নাস্তা করবো আজ। সিনথি মুচকি হেসে খাবারের ট্রেটা নিয়ে নিচে চলে যায়। সিনথি অদৃশ্য হতেই তানিয়া হুট করেই তাসিনের কলার ধরে নিজের দিকে টেনে নেয় এবং এবার নিজেই তাসিনের ঠোঁটে এক মিষ্টি চুমু খেয়ে বসে। এটা তোমার ওই পেতনি বলার জন্য শাস্তি। 10 মিনিট পর তানিয়া সুন্দর করে ফ্রেশ হয়ে চুল আঁচড়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমের সবাই অবাক। যে মেয়ে 2 সপ্তাহ ঘর থেকেই বের হয়নি, সে আজ হাসি মুখে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে আসছে।
তানিয়া এসে ঠিক তাসিনের পাশে চেয়ারেই বসে। ডাইনিং টেবিলে সবাই গল্প করলেও টেবিলের নিচে তানিয়া আর তাসিনের হাত একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তানিয়া মাঝে মধ্যেই দুষ্টুমি করে টেবিলের নিচ দিয়ে তাসিনের পায়ে পা দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। সিনথি আর চোখে সব দেখছে আর হাসছে। তানিয়া আর তাসিনের মান অভিমান আর রাগের দেয়াল ভেঙে আজ ভালোবাসার নতুন এক বসন্ত শুরু হলো, যা কখনো শেষ হওয়ার নয়।